বক্তব্য, ওনার মতামত শুনতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। আমার সহকর্মী মেজর সিদ্দিক বহুদিন উনি রাজনীতি আছেন। আমি রাজনীতি করি না, বাট রাজনীতি চেষ্টা করি ফলো করতে। সো আমার ভাবনা চিন্তা ঠিক সেখান থেকেই কিছুটা আইডিয়ালিস্টিক, মেবি নট ভেরি মাচ, কি বলবো, acceptable in this context. অসংখ্য ধন্যবাদ জিয়াউল হাসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সাথে উপস্থিত আছেন মেজর সিদ্দিক, অবসরপ্রাপ্ত এবং উনি বিএনপি নেতা ও সংগঠক। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে এক ধরনের উত্তেজনা, মানে সেই উত্তেজনাটা কেন? এই যে যেদিন হাদির লাশ আনা হলো সেদিন আমরা দেখলাম যে প্রথম আলো, ডেইলি স্টারের উপর ক্ষোভ প্রকাশ করা হয়েছে, আজকে সংসদ ভবনের উপরে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এগুলো কেন? এবং মানে আসামিকে যে ধরতে পারলো না সেই জন্য সরকারের উপরে ক্ষোভ না কেন? এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা এখনো পদে বহাল থাকতে দেখছি, ওনাকে শুধু আলটিমেটাম দেওয়া হচ্ছে, 24 ঘন্টার আলটিমেটাম, আজকেও আবার আলটিমেটাম দেওয়া হচ্ছে। এই আলটিমেটাম শেষ হলে আবার নতুন করে আলটিমেটাম দেওয়া হচ্ছে, কিন্তু উনিও সরে যাচ্ছেন না বা ওনাকেও সরানো হচ্ছে। আর এই যে হাদির ঘটনার সাথে আপনি রাজনৈতিক দলগুলোকে কতটা দায় দিবেন এবং সরকারকে কতটা দায় দিবেন, আপনার কাছে প্রশ্ন। এটা কি আমার জন্য? আপনার জন্য। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার টেবিল টক, হাসিনা আক্তার টেবিল টক শোতে সকল দর্শক শ্রোতাদের সালাম দিয়ে আমার বক্তব্য তুলে ধরছি। এখানে কয়েকটা দিক আপনি উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে হাদির মৃতদেহ যেদিন আসলো সেদিন কেন মানুষের ক্ষোভ। 2 নম্বর হচ্ছে জানাজার পরে সংসদ ভবন এলাকায় কেন ক্ষোভ। আপনি একটা জিনিস যদি খেয়াল করে রাখেন, যে সেটা হচ্ছে যে এই শরীফ ওসমান হাদি অ্যাকচুয়ালি উনি, আমি যেটা বলি, there is a term called phenomenon. তো ফেনোমেনন মানে হলো এমন একটা ব্যক্তি, ঘটনা বা স্থান যেটা খুব অস্বাভাবিকভাবে মানুষের নজর কাড়ে। তো ওসমান হাদি কিন্তু গত 1.5 বছরে, আমি বলবো প্রথম দিকে না, শেষ 6টা মাসে কিন্তু তার কথাবার্তা এবং তার ভিতরে যে ন্যাচারাল যে রিবেলিং অ্যাটিটিউড এবং যে সমস্ত পুরনো সিস্টেম সেটাকে ভেঙে নতুন করে গড়ার যে আকাঙ্ক্ষা, সেখানে হলো একটা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সে কিন্তু তার রাজনৈতিক আদর্শ কিন্তু 2টো ব্যক্তির মধ্যে থেকে সবসময় উনি এটা বলেছেন, সবসময়, যে উনি ওনার রাজনৈতিক দর্শনের মূল যে 2টো স্তম্ভ তার ছিল, একটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, এবং দ্বিতীয় ব্যক্তিত্ব হলেন বেগম খালেদা জিয়া। এবং তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে যেমন দেশপ্রেম কি জিনিস, যেমন একটা জায়গায় আমি আপনাকে বলি, সে বলেছে যে 50 বছর ধুকে ধুকে বাঁচার চাইতে মানে 5 বছর এমন ভাবে বাঁচি যেন সেটা আমাদের দেশের মানুষের, সমাজের জীবনে যেন একটা ইম্প্যাক্ট করতে পারি। এবং সেখানে সে উদাহরণ টানে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3.5 বছর ছিলেন এবং তার শাসন ব্যবস্থা, তার ব্যক্তিত্ব, তার সততা, তার দর্শন, দেশের মানুষকে নিয়ে তার ভাবনা আজ পর্যন্ত সেটাকে মানুষকে কিন্তু উদ্বেলিত করে, তাদেরকে অনুপ্রাণিত করে তার পথ অনুসরণ করতে, কিন্তু আমরা কেউ করতে পারছি না তার মতো। সেকেন্ড পয়েন্টে যেটা বলো যে দেশপ্রেমের, বলে যে আমি ওইরকম একটা জীবন চাই যে আমি 50 বছর বাঁচতে চাই না, 100 বছর বাঁচতে চাই না, কিন্তু আমি অল্প কয়েকদিন বাঁচতে চাই এবং এটার একটা ইম্প্যাক্ট থাকবে। সেকেন্ড হচ্ছে উনি দেশপ্রেমের ব্যাপারে বলছে যে দেশপ্রেম যদি শিখতে হয় তাহলে খালেদা জিয়াকে দেখেন, তার কাছ থেকে শেখেন। কারণ উনি 2টো উদাহরণ উল্লেখ করেছে। একটা হলো খালেদা জিয়া, ওনাকে যখন 11 সময় যখন ওনাকে গ্রেপ্তার করা হলো, ওনার বড় ছেলে জনাব তারেক রহমানের উপরে যে অত্যাচার করা হয়েছে এবং তাতে যে উনি অসুস্থ হয়ে উনি দাঁড়াতে পারছিলেন না, এবং এই অসুস্থ ছেলেকে দেখে এবং তাকে যে সমস্ত অফার দেওয়া হয়েছিল তারপরও তিনি কিন্তু দেশের মানুষকে ছাড়েন নাই, দেশকে ছাড়েন নাই। সুতরাং যদি আমাদের কিছু শিখতে হয় তাহলে ওনার কাছ থেকে শেখা উচিত দেশপ্রেম কি জিনিস, যিনি তার নিশ্চিত মৃত্যু
মৃত্যু জেনেও উনি কিন্তু দেশকে কখনো ছাড়ে নাই এবং দেশের বিদেশে গিয়ে এবং একটা শব্দ উচ্চারণ করে নাই সরকারের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে, যে তারা তাকে অনুমতি দিচ্ছিল না চিকিৎসার জন্য। তার পরিবারের সদস্যরা করেছে, কিন্তু উনি কিন্তু কোনো কোথাও ওনার কিন্তু কোনো বক্তব্য শুনবেন না। এবং খালি তাই না, তারপরে হলো, তার পরের পার্টটা হলো আরো সাংঘাতিক। সেটা হলো ধৈর্য এবং প্রজ্ঞা। যে 5 আগস্টের পরে উনি এখন পর্যন্ত, এখন তা আল্লাহ জানে উনি আমাদের মধ্যে ফেরত আসবে কিনা, তবে আমাদের খুবই মানে আকাঙ্ক্ষা যে এই মানুষটা যদি থাকতো, উনি হয়তো এখন আমাদের জাতীয় ঐক্যের একটা প্রতীক থাকতো। কারণ এই মানুষটা যদি কোথাও দাঁড়িয়ে বা বসে যে কোনো জায়গা থেকে একটা কথা বলতো, পুরো জাতি কিন্তু তার কথায় কিন্তু মানে মেনে নিত। কারণ তার ভিতরে সেই মানে প্রজ্ঞা এবং দেশপ্রেম, যেটা আর মানে অ্যাটলিস্ট এই অবস্থায় বা গত 1.5 দশকে আমরা কারো ভিতরে এরকম দেখিনি। তো এই দুটো মানুষের কাছ থেকে কিন্তু সে তার শিক্ষা নিছে এবং সে চেষ্টা করছে তার মতো করে ইনসাফ কায়েমের জন্য। এবং সে যখন কথা বলে মনে হয় সাধারণ মানুষের কথা বলে। আমি আরেকটা এক্সাম্পল বলি, যে তার সহনশীলতা এবং তার যে পারসুয়েসিভনেস, যেটা মানে সে একটা কিছু অর্জন করার জন্য, যেমন উনি যখন ওই ঢাকা এলাকায় যখন সে নির্বাচন পরিচালনা মানে ক্যাম্পেইন করছিল একা একা ওই ভ্যান গাড়ির উপর চড়ে, সে আপনার জানেন যে ওই যে বাংলাদেশ ব্যাংক কলোনি, মতিঝিল কলোনি এলাকায় গেছে এবং 3 দিন গেছে, 3 দিনই তার উপর থেকে পানি ফেলে দিয়েছে। এটা যেই করুক, আমার কথা হচ্ছে যে সমাজে তো বিভিন্ন ধরনের মানুষ আছে, সবার যে বিচার ব্যবস্থা একরকম তা না। কিন্তু হাদি কি বলেছে, সে বলেছে যে আপনি যতবার আপনি পানি ফেলবেন আমি ততবার আসব, যতক্ষণ না পর্যন্ত আমাকে আপনি আঘাত করেন বা আমাকে আপনি গুলিবিদ্ধ করেন। আমি মনে করি এটা কোনো বাধাই না। তো এই যে তার সহনশীলতা এই সমস্তের প্রতি এবং কোনো কিছুর প্রতি উনি কিন্তু, তবে যখন উনি কোনো যুক্তি তর্কে যেতেন তখন কিন্তু তার যুক্তি তর্কগুলি এতই মানে প্রখর ছিল, যেহেতু সে তার্কিক ছিল, তার কাছে তথ্য প্রমাণ, এবং সে নিজেও একটা লাইব্রেরি চালাতো, সুতরাং সব তথ্য তার কাছে ছিল এবং সে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে কিন্তু সবার সামনে উনি কাউকে কিন্তু ভয় করতো না। এটা হলো আরেকটা ব্যাপার, যে উনি সম্মান দিয়ে কথা বলতো, কিন্তু বলে যে যখন আমি আঘাতপ্রাপ্ত হচ্ছি কথা দিয়ে, আমি জবান দিয়ে আমি এটার প্রত্যুত্তর দিব, আমি কাউকে আঘাত করব না। তো এই ছিল তার, এবং এই ব্যাপারগুলি কিন্তু সাধারণ মানুষকে খুব টাচ করেছে। তো যার কারণে আজকে আমি দেখলাম যে সেটা হচ্ছে যে জানাজায়, আমি অবশ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা শুনি নাই বা দেখিও নাই, আমরা শুধুমাত্র ফিল করি, তখন আমি ছিলাম না, ঢাকায় ছিলাম না, সুতরাং আমরা জানি যে ওইটা ছিল ইতিহাসের বৃহত্তম জানাজা। এবং আজকে যে আমি ঢল দেখলাম মানুষের, বোঝা যায় যে এখানে কোনো দল মত ইন্ডিভিজুয়াল না, কোনো দর্শন না, এটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষ তার মৃত্যুতে এতই শোকাহত যে তারা মনে করছে যে তাদের একজন চলে গেছে, যে কিনা সব শক্তি দিয়ে সবকিছুর বিরুদ্ধে যে হয়তোবা তাদের পক্ষে দাঁড়াতেন। এই ফিলিংস থেকে আসছে। এখন রিয়াকশনগুলি আমি বলি, এরকম একটা যখন ফিলিংস একটা মানুষ সমাজের মধ্যে যে ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে, তার হত্যার জন্য যে অপরাধী সে যদি মানে নির্বিঘ্নে পালিয়ে যায়, তাহলে সমস্ত মানুষের ক্ষোভ কিন্তু আসে, কিন্তু সবাই প্রকাশ করে না। কিন্তু কিছু মানুষ তো তাদের আবেগকে কন্ট্রোল করতে পারে না এবং তারা মনে করে যে, অথবা তারা কোনো না কোনো কারণে তারা ভেবেছে যে এই সমস্ত প্রথম আলো বা ডেইলি স্টার হাদির বিরুদ্ধে যে জনমত বা তাকে উগ্রপন্থী টার্ম করার জন্য বা তাকে আখ্যায়িত করার জন্য যে এই দুটো পত্রিকা হয়তো বা দায়ী। আমি কিন্তু আমি যেহেতু আমি পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার আমি দেখি না, সো আই ডোন্ট নো হোয়াট দে হ্যাভ রিয়েলি রিটেন দেয়ার। এখন এটা আর হাদি ছিল একটা কালচারাল মুভমেন্টের লিডার। কারণ সে একটা কথা আমি সেদিন শুনলাম যে সে বলছে যে দেখেন 47 সালের দেশভাগের পরে ভারতের যে চলচ্চিত্রকাররা তারা যতবার তারা সিনেমা তৈরি করেছে এই দেশভাগ নিয়ে, তারা ততবার দেখিয়েছে যে বাংলাদেশ থেকে লাখো লাখো হিন্দু তাদের জায়গা জমি ছেড়ে সবকিছু ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা একটা ছবি পাই না যেখানে ভারত থেকে যে মুসলমানরা তাদের সবকিছু হারিয়ে খুইয়ে যে চলে আসছে যে নিপীড়নের মুখে, এই ব্যাপারে কিন্তু কোনো চলচ্চিত্র আমরা দেখি নাই। কেন আমরা দেখি না? আমাদের কি উচিত ছিল না?
আমাদের দেশে কি এই ধরনের চলচ্চিত্র নামা, তাহলে তো আমরা দুটো পিকচারই পেতাম, কিন্তু আমরা এখন একটা পিকচার দেখি, আর একটা পিকচার আমি দেখি না। তো এই সংকট যে ভাষাটা, এটা খুবই যৌক্তিক কথা, কিন্তু এটা আমাকেও এটা টাচ করেছে এই কথাটা। আসলে কথা তো ঠিক। আমরা যখনই এরকম দেশ বিভাগের যে দাঙ্গাগুলি দেখি, সেখানে কিন্তু আমরা শুধু দেখি যে হিন্দুদেরকে তারা বাংলাদেশ থেকে এরকম তল্পা নিয়ে সবকিছু ফেলে দিয়ে চলে জীবনের যাচ্ছে। ভয় চলে যাচ্ছে। কিন্তু ওপার থেকে যে হাজার হাজার লাখ লাখ লোক এসেছে, তারা কি সব জিনিসপত্র নিয়ে আসছে? তা তো আসে নাই। তারাও ঠিক ওইভাবেই এসছে, কিন্তু তাদের কোনো পিকচারাইজেশন নাই। তো হুম। এইটাই উনি এই বৈষম্যগুলো সে তুলে ধরেছিল। তো না, এইগুলোই হলো তার এই অ্যাকচুয়ালি মেসেজ। হাদির ক্ষোভের সাথে আপনার সংসদ ভবনের সম্পর্ক কি? হ্যাঁ, সংসদ ভবনের সম্পর্কটা আমি মনে করি যে সমাজে তো সবাইকে আপনি সহনশীল পাবেন না। একটা বড় একটা অংশ তারা অত্যন্ত আবেগী, এবং আবেগী মানে কি, এটা মানে আবেগের কোনো লিমিট নাই। তো এই লিমিটটা যখন তারা হারিয়ে ফেলে, তখন তো আর অ্যাকচুয়ালি রাষ্ট্রের কাজ ছিল এটা নিয়ন্ত্রণ করা। কিন্তু রাষ্ট্রের পক্ষে কতগুলি ব্যাপার আছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি, তারা কিন্তু নিজেরাদের শুধরে গেছে, এই প্রমাণ তারা জনগণকে দেখাতে পারে নাই। এবং এটাই কারণ এই ক্ষোভের, যে রাষ্ট্রের প্রত্যেকটা, আমি এখানে একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আমি আজকে একটা ইন্টারভিউতে শুনলাম যে জুলকারনাইন স্যার বলছে যে গত প্রায় ৩-৪ সপ্তাহ ধরে বাংলাদেশে এই ধরনের পলিটিক্যাল টার্গেট কিলিং হবে বলে এরকম একটা তথ্য নাকি গোয়েন্দা সংস্থারা পেয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, গোয়েন্দা সংস্থা যখন এই সমস্ত খবর পায়, তাহলে তারা এটা দিয়ে করেটা কি? এবং তারা, আমি যতটুকু জানি, আমার কমন সেন্স বলে, সেটা হচ্ছে এই তথ্য পাক আর না পাক, যে সমস্ত আমি বলবো সেন্সেশনাল ক্যারেক্টার বাংলাদেশের রাজনীতিতে এখন ডোমিনেট করছে, এটা তো একটা রাষ্ট্রের তার নিজের দায়িত্ব এই লোকগুলিকে সেভ করার জন্য। তো এই দায়িত্ব, এবং গোয়েন্দা সংস্থা যদি খবর পেয়েও থাকে, তাহলে তারা কি করলো? এটা কি ব্যর্থতা না? এই ব্যর্থতার দায় কে নেবে? এটা তো জনগণ নেবে না। তো এই অসংখ্য জন্যই আমি মনে করি যে তাদের ক্ষোভের যে মেইন কারণ, রাষ্ট্র ব্যর্থ এবং রাজনীতি ব্যর্থ। কারণ সেই কারণে রাজনৈতিক নেত্রীরা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে জুলাই আন্দোলনের যে বিষয়টা, যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন, এই যে একটা রাজনৈতিক একটা বিরাট প্ল্যাটফর্ম, এটা জাস্ট মুহূর্তের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল শুধুমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কারণে। এবং এই কারণটাই হলো এখন অস্থিরতার আমি অনেকগুলি কারণের মধ্যে একটা। এই অসংখ্য বলে আমি ধন্যবাদ আমার আপনাকে। জি, অসংখ্য থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে জানতে চাইবো যে সরকারের ব্যর্থতা, সরকার আসামি ধরতে পারে নাই বা সরকার এখনো পরিস্থিতি সামাল দিতে পারে নাই। সব মিলিয়ে সরকারের উপরে ক্ষোভ প্রকাশ করার কথা। কিন্তু সেই ক্ষোভ আমরা দেখছি যে আ 'প্রথম আলোর' উপর পড়ছে, তারপরে ডেইলি স্টারের উপরে, আজকে আবার সংসদ ভবনের উপরে। তো একমাত্র যে হাদির ঘটনা তা না। এই কয়েকদিনে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য আমরা যদি ধরি আজকে আ লক্ষ্মীপুরে একটা বিএনপির নেতার পরিবারকে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে পোড়ানো হয়েছে। এরকম আরো কিছু ঘটনা ঘটেছে। কারা এগুলো ঘটাচ্ছে? আবার এইদিকে উত্তেজনা তৈরি করে এক ধরনের মানুষকে ব্যস্ততার মধ্যে রাখছে। সরকারের প্রতি এই জনতার, যে উত্তেজিত জনতা বলি আর তৌহিদি জনতা বলি, তারা সরকারের প্রতি ক্ষোভ না দেখিয়ে কেন এইসবের উপরে ক্ষোভ দেখাচ্ছে? এসব স্থাপনা বা পত্রিকা অফিস এদের উপরে আসলে তাদের উদ্দেশ্য কি? মোশাররফ আহমেদ ঠাকুর। অপর বিজ্ঞ আলোচক ভাই, দেখুন, হাদি মৃত্যুবরণ করেছে, আমি তার জান্নাত নসিব কামনা করি। এবং এই হাদি, প্রথম কথা হচ্ছে যে আমি শেষের থেকে শুরু করি। যেমন আল বিদায়া ওয়ান নিহায়া বলে একটা বিখ্যাত গ্রন্থ আছে, যে একেবারে এই শেষের থেকে শুরু। এই অপরাধীরা যে পালিয়ে গেল, এটা ধরার কি দায়িত্ব আমাদের উপস্থাপিকা, না আমরা আলোচকদের ছিল, না রাজনীতিবিদ
ফখরুল ইসলাম আলমগীর না সালাউদ্দিনের ছিল? এই দায়িত্বটা কার ছিল? এই দায়িত্বটা ছিল সরকারের। এই দায়িত্বটা ছিল আইজিপির অধীন এসবি, সিআইডি। এই দায়িত্বটা ছিল প্রধানমন্ত্রীর অধীন ডিজিএফআই, প্রধান উপদেষ্টার অধীন ডিজিএফআই। কথাবার্তা স্পষ্ট বলতে হবে ভাই। আমি খোলামেলা বলি, আমার ইদানিং লোকজন বলে যে ভাই আপনি এরকম ছাঁচাচুলা বলেন কেন, মাস্টারি করেন, আবার কথাবার্তা বলেন কেমন ছাঁচাচুলা, কেমন যেমন চাষা বসা মনে হয়। আমার বাবা চাষা, তো এই জন্য চাষার মতো কথা বলি। তো গোয়েন্দা ফেইলুর, গোয়েন্দা কে চালায়? গোয়েন্দা চালায় কে? ডিজিএফআই রিপোর্ট দেয় প্রধান উপদেষ্টাকে, প্রতিরক্ষা মন্ত্রীকে দেয়। তো প্রধান উপদেষ্টা জানে না ডিজিএফআই রিপোর্ট কি? স্বরাষ্ট্র মন্ত্রীকে দেয় এসবি, সিআইডি, এবং এসবি সিআইডির সেম রিপোর্টটা, এনএসআইডির সেম রিপোর্টটা প্রতিদিন সকাল 8টার আগে প্রধান উপদেষ্টার এখানে যায়, স্বরাষ্ট্র মন্ত্রীর এখানে যায়। ডিজিএফআই রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রী পায় না। তো নাই কেন? পৃথিবীর একটা মাত্র সরকার, দুনিয়ার যত ব্যর্থতা আছে সব ব্যর্থতা হচ্ছে রাজনীতিবিদদের, আর যত সফলতা আছে, মুলায়েম কথা আছে, এইটা হচ্ছে ডক্টর ইউনূসের। এমন স্টুপিড, এইরকম স্টুপিড কাণ্ডজ্ঞানহীন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান পৃথিবীর ইতিহাসে আসে নাই। গত পরশুদিন মানে শুক্রবার, পরশুদিন রাত্রে, বৃহস্পতিবারের রাত্রে কি আছে, মধ্যরাতে আমার প্রধান উপদেষ্টা একটা বক্তৃতা করলেন। অত্যন্ত একেবারেই প্রথা বহির্ভূত মধ্যরাতে বক্তৃতা করলেন। হাদি খুব ইম্পর্টেন্ট মানুষ, তো মধ্যরাতে বক্তৃতা করছেন। আপনি তো জানতেন যে আগের দিন থেকে আপনার সাথে সিঙ্গাপুরের লোকজন কথা বলতেছে, তার মধ্যে জীবনের চিহ্ন নাই, আমরা লাইফ সাপোর্ট খুলবো কিনা। তো আপনি যখন জানেন এই অবস্থাটা হবে, এবং আরো 7 দিন আগের থেকে বলতেছে হাদি ভাই মারা গেলে কিয়ামতের ময়দান বানাই দেব, হাসরের ময়দান বানাই দেব, আপনি মেজার নিলেন না কেন? আপনি তো দুধের বাচ্চা না, তো আপনার বয়স তো 42 বছর না। 42 বছর বয়সে আপনি প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না। আপনি দেখেন নাই জিয়াউর রহমান মারা যাওয়ার পরে জাস্টিস সাত্তার কিভাবে ম্যানেজমেন্ট করছে? আমরা একদিন ফিজিক্স পরীক্ষা দিই, ইন্টারমিডিয়েট ফিজিক্স পরীক্ষা দিই 30শে মে। দুপুরবেলা আমরা 11:30 বা 12টার সময় আমরা হলে জানতে পারছি। তো জানালা দিয়ে দেখলাম যে মানুষ 4 তলায় পরীক্ষা হচ্ছিল, জানালা দিয়ে দেখলাম মানুষ একেবারে মনে হচ্ছে যে কোথাও থেকে পড়বে, ভূমিকম্প হবে, এইভাবে মানুষ পালাচ্ছে রাস্তা থেকে। তো জাস্টিস সাত্তার সকল দলকে ডাকছেন বঙ্গভবনে, দেখে বলছেন কি করা যায়। তারা একটা পথ নির্দেশনা বলছেন, জাস্টিস সাত্তার একটা বক্তৃতা করছেন জাতির উদ্দেশ্যে। কথা বুঝবেন? এটা কিন্তু জাস্টিস সাত্তার জানতেন না 24 ঘন্টা আগে জিয়াউর রহমান মারা যাবেন। উনি 24 ঘন্টা না, 72 ঘন্টা আগের থেকে জানেন যে কোন হাদি মারা যেতে পারে। তো হাদি মারা যেতে পারে। আপনি ব্রিটেনে ছিলেন, আপনি জানেন না যে এই কুইন মারা গেলে কি কি মেজার হবে? এটা আরো 5 বছর 7 বছর আগের থেকে নিয়ে রাখা হয়েছিল, মনে আছে? তো আসুন, হাদি মারা যাবে। তো আপনি প্রথম কথা হচ্ছে, আপনি শাহবাগে মানুষ আপনি কারওয়ান বাজারের দিকে যেতে দিলেন কেন? আপনি যখন শুনছেন কারওয়ান বাজারের দিকে যেতে দিলেন কেন? আপনি শেরাটন, আপনি ইন্টারকন্টিনেন্টাল ক্রস করতে দিলেন কেন? আপনি বক্তৃতা করার পরে কন্ট্রোল করতে পারি নাই, আমরা কি এখন মানুষের উপর মারপিট করব? ছেড়ে দেন, ওইখানে মেজর সিদ্দিককে বসাই দিন, দেখেন এর থেকে ভালো চলবে। ছেড়ে দেন,
তাতে মেজর সিদ্দিক বসলে ওইখানে এই যমুনায় বসতে ভালো চলবে, শুধু রুটিন ওয়ার্ক করবে, উস্কানি দিবে না, মনে দুষ্ট মনের মধ্যে দুষ্টামি থাকবে না, শুধু দুষ্টামি না থাকলে 50% সমাধান। তো এই জন্য আমি আপনাকে বলছি যে প্রথম কথা হচ্ছে যে পালিয়ে যাওয়ার জন্য দায় কার? পালিয়ে যাওয়ার জন্য দায় স্বরাষ্ট্রমন্ত্রীর, পালিয়ে যাওয়ার জন্য দায় প্রধান উপদেষ্টার। ওই দুইটার ধরে না কেন? তৌহিদি জনতা ওই দুইটারে ধরে না কেন? ওই দুইটারে ধরবে তো। সংসদ ভবনে যাবে কেন? সংসদ ভবনে কেউ থাকে? তো এখানে তো প্রথম আলো আর ডেইলি স্টারের উপর না হয় একটা ইয়ে আছে, ভারত দ্বারা পরিচালিত। প্রথম আলো এই ছেলেদের ওই যে ফেসবুকে স্ট্যাটাসে কি লেখছে এইটাও থাকছে। প্রথম আলো এই ছেলেদের স্ট্যাটাস ফেসবুকে কি দিচ্ছে এইটাও থাকছে। জিয়াউর রহমান মারা যাওয়ার পরে এই ছায়া নোট ছিল না, উদিতে ছিল না, কমিউনিস্ট পার্টি অফিস ছিল না, আওয়ামী লীগ অফিস ছিল না, বিএনপির সাথে একমত নয় বহু রাজনৈতিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল না। কোন প্রতিষ্ঠানে হামলা হয়েছে, লুটপাট হয়েছে? ডেইলি স্টার থেকে কোন পত্রিকা অফিস থেকে লুট হয়েছে? কম্পিউটার লুট হয়েছে? হয়েছে কেন? এটার জন্য দায়ী কে? উনি ফোন করে প্রথম আলোকে করছেন, সহমর্মিতা জানাইছেন, সলিডারিটি জানাইছেন। সলিডারিটি জানাবে হচ্ছে মেজর সিদ্দিক, ব্রিগেডিয়ার সাহেব, আমরা যারা আমাদের হাতে লাঠি নাই, আমাদের হাতে অস্ত্র নাই। আমি প্রধান উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা থাকবে তো আমি প্রথম বলবো যে এই লাইন ক্রস করবে না, কোন প্রতিষ্ঠানে আগুন দেওয়া হবে না। আগুন দিলে সে জীবিত অথবা মৃত রাষ্ট্রের কাস্টডিতে থাকবে। কেন এটা বলতে পারলেন না? মানে রাষ্ট্রের দায়িত্ব থেকে ওনারা কেন বলতে পারলেন না? কে বলতে পারে না কেন? জ্যোতি বসুকে জিজ্ঞেস করা হয়েছিল, সারা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, পশ্চিম বাংলায় দাঙ্গা হয় না কেন? জ্যোতি বসু বলেছেন যে পশ্চিম বাংলায় জ্যোতি বসু সরকার সাম্প্রদায়িক দাঙ্গা চায় না, এই জন্য হয় না। গতকালকে প্রথম আলো অফিসে ডক্টর ইউনূস চেয়েছে, হামলা হয়েছে। ডক্টর ইউনূস চেয়েছে প্রথম আলো অফিসে আগুন দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস চেয়েছে ডেইলি স্টার ভাঙা হয়েছে। ডক্টর ইউনূস চেয়েছে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, ভেঙেছে। কথা বুঝছেন? আলোচনার কি আছে? স্পষ্ট আমি বলতেছি, ডক্টর এই প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে যদি একটা মামলা হয় এই আগুন দেওয়া এবং ভ্যান্ডালিজম ভাঙচুরের জন্য, ডক্টর ইউনূস উইল বি দা নাম্বার 1 আসামি, 1 নম্বর আসামি। 2 নম্বর আসামি হবে স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 নম্বর আসামি হবে খুদা বক্স, 4 নম্বর আসামি হবে আইজিপি। কথা বুঝছেন? কথা ক্লিয়ার, কোনো পরিষ্কার, কোনো কথাবার্তায় কোনো ইয়ে নাই। হাসিনার সময় মোটামুটি তো আমরা বলছি না, সব আপনারই কিন্তু বলছি, মামু মাল পাচারের শীর্ষে এই মামুটা হাসিনার বাড়িতে আছে। তো সেইটা যখন বলতে পারছে, এখন তো বলতে অসুবিধা কি? সব বিএনপি ছাড়া সব আমলের জেল খাটছে, রিমান্ড খাইছে, এইটাতে শুধু ইউনূসেরটা বাকি আছে। এরশাদের সময় খাটছে, হাসিনার সময় খাটছে, তো কোনো অসুবিধা নেই। কথা অত্যন্ত পরিষ্কার। আপনি কথা পরিষ্কার বললেন তো দেখি। আপনি you have the option to choose your wife, there is no option to choose your neighbor. আপনি আপনার যে ছাউপুনা হাসনাত আব্দুল্লাহ বলে ইন্ডিয়ান হাই কমিশনারকে লাঠি দিয়ে বের করে দেন। হোয়াট ননসেন্স ইট ইজ! ইন্ডিয়া থেকে আপনি 50,000 মেট্রিক টন চাল কিনেন, এই গত সপ্তাহে 50,000 মেট্রিক টন চালের কিন্তু ইন্ডিয়া যে আসামিদেরকে আশ্রয় দেয় সেটার ব্যাপারে উনার ছানাপুনা বলে যে ইন্ডিয়ান হাই কমিশনারকে লাঠি দিয়ে বের করে দেন। হাদি ভাই খুনিদেরকে ধরে আনতে না পারলে, হাদি ভাই খুনিদেরকে যদি ফেরত না দেয়,
হাসিনাকে যদি ফেরত না দেয়, তো এটা কি জমিদারি, ইউনূসের জমিদারি? যে ইউনূসের পুত্র বলবে যে আবার বাবা জমিদারি থেকে বের করে দেন লাথি দিয়ে? মনে হয় জমিদার পুত্রের কুনা, জমিদার পুত্রের আস্পালন। ডক্টর ইউনূস এগুলো শুনেন না? রাষ্ট্র চালানো এটাকে বলে? আমরা রাষ্ট্র চালানো ভারত যদি 91 সালে আমাদের অপরাধীদেরকে আশ্রয় দেয় তাহলে ভারতের প্রতি ক্ষোভ দেখাবে না? ভারতের প্রতি ক্ষোভ আসাটা কি স্বাভাবিক না? ভারত আমাদের আসামিদেরকে এভাবে আশ্রয় দিলে একের পর এক। তো 50,000 টন চাল ভারত থেকে আমদানি করলেন কেন? 50,000 টন চাল ভারত থেকে আমদানি করলেন কেন? ইজিপ্ট থেকে আমদানি করতে পারলেন না? পাকিস্তান থেকে করতে পারলেন না? তো এই জন্য ভারতের সব অপরাধ আমরা মুখ বুজে নিয়ে নিব। ভারতের অপরাধ না তো। ভারত তার কূটনীতি করবে, আমি আমার কূটনীতি করব। আমি ভারতের সাথে যুদ্ধ, শেখ হাসিনা জিজ্ঞেস করছিল যে বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ করলে কতক্ষণ টিকবে? তো আমাদের সামরিক বিশেষজ্ঞরা বলছেন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। তো ও বলছে এইটা তো আইতেই সময় লাগবে। তো আমরা ওই সময়ে একটা জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম থেকে বাংলাদেশ ভারতের সম্পর্ক এইটা নিয়ে একটা এবং নিরাপত্তা এই বিষয়ে আলোচনা করছিলাম। তো জেনারেল আইনউদ্দিন সহ আমরা প্রায় 14 জন জেনারেলকে নিয়ে আলোচনা করছিলাম। তো ওই সময় কোন কোন জেনারেলের কোথায় কতটুকু হ্যাডম আছে 2011 সালে। ওই সময় আমি দেখছি এখন যারা চিৎকার করে বলে না, ওরা কেউ কেউ বলেছে ভাই আমার মেয়ের জামাইটা তো ক্যাপ্টেন থেকে মেজর হবে, তো এখন ভাই যাওয়া যাবে না ভাই। কথা বুঝছেন? তো এইগুলাকে চিনিয়েন। তো এই জন্য আমি কথা শেষ করি। তো এই জন্য ডক্টর ইউনূসকে বলবো যে ঘৃণার যে চাষাবাদ করাচ্ছেন এইটা বন্ধ করেন। ঘৃণার চাষাবাদ গতকাল ভালুকায় দীপু নামে একটা হিন্দু ছেলেকে পিটিয়ে হত্যা করে পুরানো হয়েছে গাছে ঝুলিয়ে। এটা খুবই খারাপ সিম্বল, খুবই খারাপ। এরপরে আসবেন আহমদিয়াদের বিরুদ্ধে লাগাবেন দাঙ্গা, আহমদিয়ারা যাবে, এরপরে যাবে যে শিয়া সুন্নি, এরপরে যাবে সুফি সুন্নি, সুফিবাদ আর সুন্নিবাদ, এরপর যে মারেফত শরীয়ত। এইভাবে ঘৃণার চাষাবাদ করবেন না। ঘৃণার চাষাবাদের ফলাফল খুব খারাপ। কারণ সাপুরে যারা সাপ নিয়ে খেলাধুলা করে, এই যে ধর্মীয় এক্সট্রিমিস্ট, ধর্মীয় উগ্রবাদকে নিয়ে যারা খেলাধুলা করছেন, এই এরা আজকে ধর্মীয় উগ্রবাদীরা দেখবেন সংসদ ভবনে ঢুকতে। এখানে ডেমোগ্রাফিক স্যাম্পলটা নেন, নিয়ে দেখেন এদের কাপড় চুপড়ের লেবাস দেখেন যে কারা আর্মির বাধা অপেক্ষা করে সংসদ ভবনে ঢুকে যাচ্ছে। তো যারা সাপকে নিয়ে খেলাধুলা করে, বেশি নিয়ে যারা সাপকে নিয়ে খেলাধুলা করে, এরা সাপের কামড়ে মারা যায়। ডক্টর ইউনূসকে আমি বলবো যে সাপ নিয়ে খেলবেন না, সাপ আগুন নিয়ে খেলবেন না। আগুনে খেললে আগুনে পুড়ে মরে, সাপ নিয়ে খেললে সাপের কামড়ে মরে। আপনি এখনো সেভ আছেন, এখনো মানুষকে যে কি করাচ্ছেন, আপনি এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন এবং রাষ্ট্রের মতো চালান। যারা রাষ্ট্রে চালাইতে জানে ওদের সাথে আলোচনা করেন কিভাবে রাষ্ট্রকে নিরাপদ করতে হয়, মানুষের নিরাপত্তা দিতে হয়, কিভাবে মানুষের লাইফ এন্ড প্রপার্টির সিকিউরিটি এন্ড সেফটি দিতে হয়। লাইফ এন্ড প্রপার্টির সেফটি এন্ড সিকিউরিটি না দিতে পারলে আপনার মতো সরকারের দরকার নাই। আপনি যান, বাড়িতে যান। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আমি মেজু সিদ্দিক আপনার কাছে শুনতে চাইবো যে আসলে কেউ ডেইলি স্টারের উপর ক্ষোভ প্রকাশ করছে, ঠাকুর ভাই সরকারের উপর ক্ষোভ প্রকাশ করলেন, কিন্তু এইদিকে আমাদের গোয়েন্দা সংস্থা, তারপরে হচ্ছে যে আর্মির একটা বিষয় আছে, সেনাবাহিনীর একটা বিষয় আছে, তারপরে আছে মানে সব মিলে অনেক মানে এখানে একটা ঘোলাটে পরিবেশ, যে ভারতের কে অনেকে দায়ী করছেন হাদির এই পরিবেশের মানে এই পরিস্থিতির জন্য। আর এই যে আমার যে ঘটনাগুলো ঘটছে, হাদি মারা যাওয়ার আগে হাদি অনেক হুমকি পেয়েছে, এটা সে ওপেন বলেছে, ওপেন মানে সবাই জানে যে হাদি হুমকি পাচ্ছে, কিন্তু আমরা হাদির নিরাপত্তা দিতে পারি নাই। আজকে যে ডক্টর ইউনূস বললেন যে উনি বিদায় দিতে আসেননি, উনি ওয়াদা করতে এসেছেন, তো আগেও তো ওনারা ওয়াদা করেই তো রাষ্ট্র ক্ষমতায় বসেছেন।
সে ওয়াদা কি রেখেছেন? এখনকার ওয়াদা কোন ওয়াদা দিয়েছেন উনি? আর এই যে এতগুলো ঘটনা ঘটছে, সরকার, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী দায় এড়াতে পারে কিনা? আপনার কাছে প্রশ্ন। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, টেবিল টকের কলাকুশলী এবং কো স্পিকার ব্রিগেডিয়ার জেনারেল জিয়া এবং মিস্টার মোশাররফ যারা শুনছেন। আমি খুবই ভারাক্রান্ত, কারণ ভোরে আজকে ভোর 5টায় আমি 180 কিলোমিটার দূর থেকে ছুটে এসেছি ওসমান হাদির, শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় যোগদান করার জন্য। আমি জানাজায় যোগদান করেছি। আমি আপনার প্রশ্নের উত্তরগুলো পরে দিব। আমার কাছে মনে হচ্ছে একটি পলিটিক্যাল, একটি সোশ্যাল, একটি রেডিক্যাল ডিস্টেবিলাইজেশন আনার জন্য আমার কাছে মনে হচ্ছে ভেস্টেড কর্নার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ করছে। হাদির জানাজায় ঢল নেমেছে। আপনি যে প্রতিপাদ্য বিষয় দিয়েছেন, এটি লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আমি জিয়াউর রহমানের মৃত্যুতে ছবি দেখেছি, পেপার দেখেছি। আমিও তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিলাম। পরদিন অনেক কিছু মিডিয়াতে দেখেছি, বাট বাস্তবে দেখিনি। আজকে আমি বাস্তবে দেখেছি। আমি উপলব্ধি করতে চেষ্টা করছিলাম মেট্রো রেলের স্টেশনে আশেপাশে হাজার হাজার মানুষের সাথে উপযাচক হয়ে আমি অনেক কিছু প্রশ্ন করছিলাম এবং আমি অনেক উত্তর পেয়েছি। হাদি, জীবন্ত হাদির চেয়ে মৃত হাদি মিলিয়নস টাইম মোর পাওয়ারফুল। আজকে তার পাওয়ার কিছুটা ডিসপ্লে হয়েছে, ফিজিক্যালি লক্ষ লক্ষ, আর অনলাইনে কোটি কোটি। এটি দেশে বিদেশে দারুণভাবে ইম্প্যাক্ট সৃষ্টি করেছে। তার যে ফিলসফি ছিল, তার যে থিওরি ছিল, সে বলছিল যে 50 বছর বাঁচা আর 5 বছর বাঁচার মাঝে যদি একটা ইম্প্যাক্টের কথা বলছিল, যদি 5 বছরে ইম্প্যাক্ট হয়, সোশ্যাল ইম্প্যাক্ট হয়, পলিটিক্যাল ইম্প্যাক্ট হয়, তাহলে 5 বছর বাঁচা 50-এর চেয়ে বেটার। এবং তিনি বারবার আইডিওলজিক্যাল লিডার হিসেবে জিয়াউর রহমানকে নিয়ে আসছেন এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে আসছেন। এটি আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন তার বক্তব্যগুলো, তার চালচলনগুলো। মূলত হাদি একটা ধারা সৃষ্টি করেছে। এখানে যতগুলো প্রশ্ন আসছে মোশাররফ সাহেবের কাছ থেকে কিংবা ব্রিগেডিয়ার জিয়া স্যারের কাছ থেকে, এই প্রশ্নগুলোর উত্তর হাদির অ্যাকশনে আছে। হাদি প্রমাণ করেছে যে আপামর জনসাধারণ তাকে ভালোবেসেছে। রাজপথে মানুষ তার পাঞ্জাবিতে টাকা দিয়েছে, হাতে টাকা দিয়েছে, লুকিয়ে টাকা পাঠিয়েছে, খাবার পাঠিয়েছে। মারা খাবার রান্না করে নিয়ে আসছে, বাবা তুমি হাঁটছো সকাল থেকে, তোমার জন্য খাবার। হাদি প্রমাণ করেছে ক্যাপিটাল সিটির হাটে সে এই দম্ভ না নিয়ে, বড়লোকি ভাব না নিয়ে, এই দামি গাড়ি না নিয়ে, সে হেঁটে হেঁটে তার কয়েকজন সাথী নিয়ে এসে প্রমাণ করেছে যে সে মানুষকে ভালোবেসেছিল। এবং এটি এখন অনলাইনে যখন আসছে তখন মানুষ কাঁদছে প্রতি মুহূর্তে। তাই আজকে আমি বলছি, অনলাইনে কোটি কোটি মানুষ জানাজা পড়েছে। অনলাইনে কোটি কোটি মানুষ, মিলিয়ন্স না, এটা বিলিয়ন্সে চলে গেছে মানুষ জানাজা পড়েছে। সুতরাং এটি একটি রেকর্ড। 200 বছর আগে তিতুমির জন্ম নিয়েছিল, সেও বাংলা ভাষাভাষী ছিল। সে ভারত উপমহাদেশে একজন দৃষ্টান্ত স্থাপন করেছিল, এটা মহানায়ক হয়েছিল। আর 200 বছর পরে এসে হাদি আরেকটা তিতুমির। হাদিকে আমি দ্বিতীয় তিতুমির বলবো। আজকে আমি একটি দৃশ্য দেখতে পাচ্ছি যে এই আটে হাদির স্ত্রী, বোন, ভাই যে আসুক, একটা ইম্প্যাক্ট হবে। যে ইম্প্যাক্টের গল্প সে করে গেছে, সেই ইম্প্যাক্ট আমি শত শত মানুষকে জিজ্ঞেস করেছি ঢাকার, তারা বলছে দেয়ার উইল বি অ্যান ইম্প্যাক্ট। আর সেই ইম্প্যাক্টটা কি হবে এটা বিজ্ঞজনরা বুঝতে পারছে। এবার আসছি আমি, আপনারা এখানে
বেশ কিছু বিষয় নিয়ে আসছেন। হাদি এক শুক্রবারে গুলি খেয়েছে 2 মিনিটে, আরেক শুক্রবারে তার ডেড বডি এবং শনিবারে তার জানাজা। কি দুর্ভাগ্য আমাদের। এই 8 দিনেও আমাদের যে ফার্স্ট লেয়ার অফ সিকিউরিটি সিস্টেম, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চেকপোস্ট, বর্ডার আউটপোস্ট কোনো কিছু কাজ করলো না। সুতরাং এই জাতির কাছে এরা এই আর্মি, নেভি, এয়ারফোর্স, ডেপ্লয়েড ফোর্সেস, গোয়েন্দা সংস্থা, এসবি, ডিএসবি, সিআইডি, টোটাল সিস্টেম আজকে প্রশ্নবিদ্ধ। এখন এক একজন এক একভাবে বলবে, যে যেভাবেই বলুক। তবে একটি বিষয়ে আমি প্রধান উপদেষ্টার যে এক্সপ্রেশন, সেখানে একটি বিষয়ে আমি একমত, আমি শতভাগ একমত। তিনি বলছেন শিখতে এসেছেন, জানতে এসেছেন। ইয়েস, জাতি জানতে পেরেছে যে হাদির পথটাই হলো সবচেয়ে মূল্যবান একটি পথ। যে পথ সে ধরেছিল, মানুষকে ভালোবাসা, হেঁটে হেঁটে উনি 15 মাস পরে হাদি থেকে শিখলেন। 15 মাসে উনি কোনো কিছুই শিখলেন না। মানে যখন হাদি বেঁচে ছিল, যখন কথা বলছিল, তখন উনি শিখলেন না। এখন 15 মাস পরে, তারপরে হাদিকে যখন হুমকি দিল, রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারে নাই। তো আমি আপা ওই ডক্টর ইউনূসের স্টেটমেন্ট নিয়ে আমি বিতর্ক করতে চাচ্ছি না। আমি বিতর্ক করতে চাচ্ছি ডক্টর ইউনূস, উনি প্রধান উপদেষ্টা, ধরেন প্রাইম মিনিস্টার, তার যে অ্যাপারেটাস আছে, তার যে আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্ট গার্ড, পুলিশ, বিডিআর, বিজিবি, র্যাব, এরা কিন্তু স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজারে চলে। আমরা অনেকেই জানি না, বাট আমি ডিফেন্স অফিসার হিসেবে এখানে ব্রিগেডিয়ার জিয়া, আমরা জানি যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজার, স্থায়ী আদেশ বাংলা করছি, বাংলা এটা বোধহয় এরকম হয় না, তারপরে বাংলা পাই না, আমরা লিখছি স্থায়ী আদেশ। অর্থাৎ স্থায়ী আদেশ অনুযায়ী চেকপোস্ট বসে যাওয়া উচিত ছিল উইদিন 1 আওয়ার, এবং 3, 4, 5, 6 লেয়ারের চেকপোস্ট বসে কয়টায়? হাদির ঘটনা ঘটছে মনে হয় 2টা 2:30টার দিকে, কিন্তু চেকপোস্ট বসে আপনার 8:30টায়। 2:20 ঘটনা হয়েছে। চেকপোস্ট কখন হয়েছে জানি না, পরের দিন 8:30 পত্রিকা এসেছে 8:30 থেকে 9টার মধ্যে 39টা চেকপোস্ট বসেছে। ফাইন, আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, আমি যেটা নিজে শুনেছি। পরের দিন অর্থাৎ শনিবার রাতে 10:30টায় অপারেশন হচ্ছে বর্ডার এরিয়াতে। দিস ইজ ফানি। তারপরেও আমি আই হ্যাভ অল দি রেসপেক্ট, কারণ আমিও চাকরি করেছি, আমি গোয়েন্দা সংস্থার চাকরি, অল দি রেসপেক্ট, অল দি আপনি বলেন এত সময় লাগে? মানে আপনি তো বলছেন যে 1 ঘন্টার মধ্যে সময় ছিল। আমাকে সামনে যেতে দেন, সংক্ষেপে শেষ করে দিলে এটা হবে না, উত্তর ইয়েস হতে হয় না, আমাকে অ্যানালাইসিস করতে দেন। আমাকে সময় দিয়েছেন, এখানে অলরেডি 40 মিনিট চলে গেছে। সো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এখানে গোয়েন্দা ফেইলিউর, এখানে আমজনতা, এখানে লক্ষ জনতা খেপে যে এখন আপনার উত্তর দিচ্ছি, সংসদ ভবন ভাঙতে চাচ্ছিল বা ভেঙেছে, কিংবা এর আগে আপনার হোয়াট ইজ কল প্রথম আলো, ডেইলি স্টার, এই প্রসঙ্গটা আপনি ওই প্রসঙ্গটা ক্লিয়ার করেন। আপনি বলছেন যে 1 ঘন্টার মধ্যে বসা উচিত ছিল, যেহেতু আপনি এই সেক্টরে কাজ করেছেন, তো 1 ঘন্টার মধ্যে না বসে 8:30টার সময় কেন বসানো হলো? মানে এত ঘন্টা কেন, 6 ঘন্টা কেন সময় দেওয়া হলো? আমার কিন্তু সংক্ষেপে কথাটুকু সাধারণে বোধগম্য হওয়া উচিত। এরা প্রশ্নবিদ্ধ। এখন এটা আর কি বলবো, তারা প্রশ্নবিদ্ধ, সোজা কথা। এখন এটার ডিটেল হোল নাইট আমি আই ক্যান এক্সপ্লেন, দরকার নাই তো। তারা প্রশ্নবিদ্ধ জাতির কাছে, প্রথম আলো এবং সব, এরা প্রশ্নবিদ্ধ। এখন আসেন, এই যে ভাঙচুর, মানুষ যখন উত্তেজিত হয়, জাতি যখন, আমজনতা যখন উত্তেজিত হয়েছে, আমি বললাম 200 বছর পরে একটা তিতুমির তারা পেয়েছে, তাদেরকে যখন অনলাইনে তারা যখন বিস্তারিত দেখেছে, কোটি মানুষ যখন দেখেছে, তখন তারা বাস করেছে, আজকে বাস করেছে, আজকে লক্ষ লক্ষ লোক। এখানে যদি আমি বলি 10 লক্ষ, 20 লক্ষ, আমি যদি 30 লক্ষ বলি তাহলে ভুল হবে না। এই মাইক সিস্টেমটা যদি টান দিয়ে সারা ঢাকা সিটিতে দেওয়া হলো, তাহলে মা বোন সহ প্রায় ধরেন 80 লক্ষ লোক হাত উঠাইতে পারতো। বাট ফিজিক্যালি যাই হয়েছে, এটা যে লক্ষ্যই হয়েছে, কোটি মানুষের বেশি অনলাইনে তারা দোয়া করেছে, লাইভ ছিল, এটা লাইভ চলছিল। তো আমি যে বিষয়টাতে আসছি, যে ভাঙচুরটা হয়েছে, ইমোশন যখন, পাবলিক ইমোশন, পাবলিক সেন্টিমেন্ট যখন এরকম সয়লাভ হয়ে যায়, সুনামি হয়ে যায়, তখন অনেক কিছু ভেঙে যায়, অনেক কিছু ভেঙে ফেলে। হোয়াইট হাউসের মতো জায়গায় মানুষ ঢুকে গেছে। সুতরাং আমার বক্তব্য হলো যে এই ভাঙচুরের দীর্ঘ 17 বছরের কিছুটা মানুষের যে
যে ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিফলন, এটি 17 বছরের প্রতিফলন এবং 15 বছরের প্রতিফলনে একটি সরকার, একটি প্রধানমন্ত্রী, সবগুলা মন্ত্রী, সবগুলা এমপি, সবগুলা যে লেসপেন্সার, সবগুলা যে পেটিকোট কর্মচারী সব ভাগছে। চিফ জাস্টিস থেকে শুরু করে এই যে ইমাম সহ সব ভেঙে গেছে, হাজার হাজার ভেঙে গেছে। সুতরাং ইম্প্যাক্ট অফ মাস পিপল ইজ লাইক দ্যাট। মাস জনতার, কোটি কোটি জনতার ইম্প্যাক্টে সব ভেসে যায়। প্রধানমন্ত্রী যদি ভেসে যায়, শেখ হাসিনার মতো শক্তিশালী প্রধানমন্ত্রী স্বাধীনতা উত্তর এই 54 বছরে কেউ ছিল না, সুতরাং তাকে ভাগতে হয়েছে। সুতরাং এই যে ইম্প্যাক্ট, তার যে ইম্প্যাক্টের থিওরি সে রেখে গেল, হি ইজ এ পলিটিক্যাল মাস্টার নাও। সে এখন ঊর্ধ্ব গগনে, তারপরেও এই কোটি কোটি মানুষ যে তাকে শ্রদ্ধা করছে, তার ইম্প্যাক্ট, তার ফল আউট, এই ভাঙচুর। ভাগ্য ভালো 2-4টা ভাঙছে, কারণ আনগার্ডেড নেশনে যে 100 বা 1000 ভেঙে ফেলে নাই বাড়িঘর, বড় লোকের বাড়িঘরটা টেনে যে নামায় নাই। সুতরাং আমি বলবো যে আজকে তাদের যে খুব কিছুটা প্রশ্ন দিয়ে ভুয়া ভুয়া বলেছে আমার সামনে, ভুয়া ভুয়া ডেকেছে, কাদেরকে ডেকেছে এটা কি আমরা বুঝি না? যারা আসলেই ভুয়া, যারা মুখোশ পরে আছে, এদেরকে ডেকেছে। এখন সেটা রিগার্ডলেস অফ পার্টি, পলিটিশিয়ান হতে পারে, ধর্মগুরু হতে পারে, যেই হোক না কেন, যাদেরকেই দেখছে তারা তাদের ক্ষোভ ঝাড়ার জন্য ভুয়া ডেকেছে। এবং ওই যে আক্রমণ, সংসদ ইজ দি সেন্টার পয়েন্ট, দি পার্লামেন্ট ইজ দি সেন্টার পয়েন্ট। এইসব নাটকের, এই পলিটিক্যাল সিস্টেমের সেন্টার পয়েন্ট ওইটা। আর এই পলিটিক্যাল সিস্টেমই, এটা যদি পলিটিক্যালি হয়ে থাকে, এটি যদি পলিটিক্যাল রিডিজাইনিং এর জন্য হয়ে থাকে, এটি যদি পলিটিক্যাল উচ্চাবিলাসের জন্য, এটা এ বি সি ডি যারাই থাকুক না কেন, তাহলে পলিটিক্সের প্রতি ঘৃণায় আজকে হাদির প্রতি ভালোবাসা আর পলিটিক্সের প্রতি ঘৃণার জন্য এই সংসদ ভবনের দিকে তারা এগিয়ে গেছে। এটি পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছে। এখানে সিকিউরিটি অ্যানালিস্ট, পলিটিক্যাল অ্যানালিস্ট, সোশ্যাল অ্যানালিস্ট, আপনি যে অ্যানালিস্টই হন না কেন, এখানে হিউম্যান ফেনোমেনন বের হয়ে আসবে। এই মাস পিপল যে আজকে আরো ভাঙে নাই, আজকে যে গাড়িগুলো ভাঙে নাই। সুতরাং আমরা এমন একটা পর্যায়ে আজকে আবার ডক্টর ইউনূসের কথাই বলছি, আসলে জাতি অনেক কিছু শিখেছে, বিভিন্ন ক্লাস অনেক কিছু শিখেছে, একটা নতুন পথ ওরা শিখেছে। আরেকটা বিষয় সৃষ্টি হয়েছে এখানে বলতে চাচ্ছি আমি, পলিটিক্যাল রেডিক্যাল চেঞ্জ যে আসতে পারে এনি টাইম, ইট ইজ এ সিগনাল, ইট ইজ এ বিগেস্ট সিগনাল টুডে, যে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে টেনে নামাইতে পারে ইয়াং জেনারেশন, ইভেন ওল্ড জেনারেশন তাদের সাথে। এইটারও কিন্তু একটা সিগনাল। মনে রাখতে হবে, এই ডিস্টেবিলাইজেশন আসছে হাদিকে হত্যা করার জন্য। এটি পলিটিক্যাল ষড়যন্ত্র হোক, এটি সোশ্যাল ষড়যন্ত্র হোক, এটা গ্রুপের ষড়যন্ত্র হোক, এটা মাফিয়ার ষড়যন্ত্র হোক, এটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হোক, এটা কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ষড়যন্ত্র হোক, যে কোনো কর্নার থেকে ষড়যন্ত্র হোক, তার প্রতি ঘৃণার ফলে এই মানুষ কিন্তু এই কাজগুলো করছে। সুতরাং there is a signal, there is a big signal that তুমি যেই হও না কেন, তুমি যত বড় নিজেকে যত বড় মাস্তানি ভাবো না কেন, তুমি যাই ভাবো না কেন নিজেরে, তুমি যত পলিটিক্যাল অ্যাসপিরেশন নিয়ে তুমি আসো না কেন, তোমাকে টেনে নামাইতে জাস্ট ম্যাটার অফ ফিউ আওয়ার্স এই জাতি। কারণ এরা এই 15 বছরে বিদগ্ধ হয়েছে, 60 লক্ষ লোক পালিয়ে বেড়াচ্ছে। আমি লন্ডন থেকে এসেছি, আমি লন্ডন প্রবাসী, 300 ডিফেন্স অফিসার পৃথিবীতে প্রবাসী আছে। আমি লন্ডন থেকে আসার পরে মধ্যরাতে আমাকে গুম করা হয়েছে, আয়নাগরে রাখা হয়েছে, 62 দিন জেল কাটানো হয়েছে, তারপর এয়ারপোর্টে আবার হেনস্থা করছে 3 ঘন্টা, তারপরে আমি হাইকোর্টে রিট করে আমি ফ্লাই করেছি। কেন? ওয়াই? এটা কি আমাকে বিদগ্ধ করে নাই? আমাকে কি জ্বালিয়ে তুলে নাই? এই আমার কলিগরাই ওখানে ছিল, ডিজিএফআই, এনএসআই, তারপরে যে সেনাবাহিনী, এরা আমার কলিগ। তারা আমাকে এত বড় নির্যাতন, এত বড় নরকে ঠেলে দিল। আজকে আমার তাদেরকে আমি চিনি, আমি কিন্তু কিচ্ছু বলছি না। আমার তো ধরে ফেলতে ইচ্ছা করে যে আমি ধরি, বাট আমি কিন্তু কিচ্ছু বলছি না। কারণ আমার কাছে মনে হয়েছে যে হাদির মতো উদার হইতে হবে, আমার হাদির মতো পথ সৃষ্টি করতে হবে, মানুষের ভালোবাসা আনতে হবে। সুতরাং হাদি কিন্তু একটা বিশাল হাইওয়ে, ইন্টারন্যাশনাল হাইওয়ে, সুপার হাইওয়ে ক্রিয়েট করে গেছে এই জাতির জন্য। হাদি শিখিয়ে গিয়েছে, যেখানে ডক্টর ইউনূস নিজে বলছে আমি শিখতে এসেছি। আমার বক্তব্য হলো যে এই হাদি আরেকটি লেসন দিয়ে গেছে, সেটি হলো যে আপনি একজন শ্রদ্ধাভাজনকে তুলে ধরতে হবে। তিনি জিয়াউর রহমানের
নাম বহুবার উচ্চারণ করেছেন। তিনি বেগম খালেদা জিয়াকে অনেক উপরে উঠিয়েছেন। উনি বেগম খালেদা জিয়া মনুমেন্টাল হাইট, তার অনেক উঁচুতে, পৃথিবীর কোনো মনুমেন্ট এত উঁচু না যে উঁচুতে বেগম খালেদা জিয়া। বাট তিনি তাকে স্বীকৃতি দিয়েছেন বারবার। তিনি বলেছেন যে তার কাছ থেকে শিখতে হবে, তাকে দেখতে হবে, তাকে জানতে হবে। সো হাদি বুঝেছিল যে কোথায় কোথায় মাইথোলজিটা, কোথায় মিথোলজি কোথায় আছে। অর্থাৎ পলিটিক্যাল লিডারশিপ হিসেবে আপনাকে মানুষকে ভালোবাসতে গিয়ে আপনার মাইথোলজি সৃষ্টি করতে হবে বা মাইথোলজিকে জানতে হবে। এই জিনিসটা উনি জানিয়েছেন। আরেকটা বিষয় এখানে আমি বলতে চাচ্ছি যে সবচেয়ে খারাপ লেগেছে আমার এখানে ডক্টর মোশাররফ সাহেব দারুণভাবে নিয়ে আসছেন যে এই যে ভালুকাতে দীপু কিংবা চট্টগ্রামে যে হত্যা, পুড়িয়ে হত্যা, এই জিনিসটা কিন্তু ইন্টেনশনাল এবং টু ক্রিয়েট সাম ডিস্টেবিলাইজেশন এবং আলটিমেটলি আমাদের যে নির্বাচনটা এটিকে বানচাল করা অথবা পিছিয়ে দেওয়ার পরিকল্পনা। এই পিছিয়ে দেওয়ার পরিকল্পনা কিন্তু শুরু হয়েছে সেই অগাস্ট থেকেই কিন্তু এর ধারাবাহিকতা আসতেছে বিভিন্ন ফর্মে, বিভিন্ন ভাবে, বিভিন্ন পার্টি, বিভিন্ন ফ্র্যাকশন। শেষ করবেন, পরে আবার শুনবো। আমরা বুঝতে পারছি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এটিকে ফেস করার জন্য, স্ট্যাবিলিটি রাখার জন্য দায়িত্ব কিন্তু দায়িত্ববানদের। এটি চিফ অ্যাডভাইজার হোক, অ্যাডভাইজার্স হোক, কিংবা আর্মি, নেভি, এয়ারফোর্স কিংবা গোয়েন্দা সংস্থা, তাদের এটি দায়িত্ব, তাদের সেই দায়িত্ব পালন করতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান আপনার কাছে যেটা শুনতে চাই যে আবেগী জনতা আসলে ভাঙচুর করছে নাকি যে গোষ্ঠী তাদের পরিকল্পনা অনুযায়ী হাদিকে খুন করেছে সেই কোনো গোষ্ঠী আবার মাথাচাড়া উঠে মানে এদের মাঝে ঢুকে গিয়ে তারা ভাঙচুর করছে, সেটা আপনার কাছে প্রশ্ন। এবং ভারতের প্রতি ক্ষোভ দেখাচ্ছি আমরা, তো ভারতের প্রতি ক্ষোভ দেখি আমরা কি আসলে আমাদের অপরাধীদেরকে মানে যারা অপরাধী এবং যারা অপরাধীকে পার করে দিচ্ছে, যারা অপরাধীকে আশ্রয় দিয়েছে, এই যে 6 ঘন্টা দেরি হলো চেকপোস্ট বসাতে, আমরা তাদের অপরাধকে আড়াল করে দিচ্ছি কিনা, এই দুটো প্রশ্ন আপনার কাছে। আর আমাদের জুলাই আগস্টে এতজন মারা গিয়েছে, আমরা কিন্তু শিক্ষা নিয়ে নেই। এক হাদির মৃত্যুতে আমরা শিক্ষা নিব, যেটা ডক্টর ইউনুস বলেছে। 3টা প্রশ্ন আসলে। আচ্ছা, আমি 3টা প্রশ্ন উত্তর আগে আমি একটা জিনিস একটু মনে করে দিতে চাই। মেজর সিদ্দিক অনেক কিছু বলেছে হাদির ব্যাপারে, যে বিষয়গুলি ইটস এ রিপিটেশন। বাট একটা কথা উনি একটা জায়গায় আমি ওনার একটা ভিডিও দেখেছি যে বিএনপির বিরুদ্ধে বিরোধিতা করবেন না। আমাদেরকে বিএনপি এই আমাদের ইনসাফ স্ট্যাবলিশ করার জন্য আমাদের বিএনপিকে প্রয়োজন। আমরা বিএনপির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলে বিএনপিকে আমরা আওয়ামী লীগের দিকে ঠেলে দেব না। বিএনপিকে আমাদের দরকার। তার একটা 32 বছরের একটা ছেলের পলিটিক্যাল ম্যাচুরিটিটার কথা আমি বলছি, যে আমরা বিএনপির সাথে এমন আচরণ করব না যেন বিএনপি বাধ্য হয় আওয়ামী লীগকে তার সঙ্গী করতে। এটা বিএনপির নেতারা বুঝে কিনা জানি না, বাট আমি একটা নর্মাল একটা সাধারণ মানুষ হিসেবে তার প্রজ্ঞার আমি প্রশংসা করি, যে সে ততটুকুই করেছে এবং সবাইকে বারবার বলছে ডু নট অপোজ বিএনপি, যাই করছে বিএনপির সমালোচনা করেন, কিন্তু এতটুকু এভাবে সমালোচনা করবেন না যে সে আমাদের শত্রু হয়ে যায়। কারণ বিএনপিকে আমাদের প্রয়োজন। বিএনপি একটা অনেক বড় দল, বিএনপি অনেক কিছু করতে পারে। আমরা বিএনপিকে যত কাছে পাবো তত আমাদের জন্য বেটার। আচ্ছা, এখন আসি সেই অপরাধীদের ধরার ব্যাপারে। আমি এখানে আসলে এসওপির যে কথাটা বললো, যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর, স্থায়ী আদেশ, আসলে আমার একটা বস ছিল অনেক, আমি পেয়েছি সেনেগালি, এবং উনি একটা কথা প্রায় বলতেন যে তুমি রাতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করবা যে তুমি যে বেতন পাও, তুমি যে চাকরি করো, তোমার ম্যান্ডেটটা কি, কার জন্য, কি তোমার দায়িত্ব, এবং সেই প্রশ্নটা করে নিজেকে জিজ্ঞেস করো যে তুমি কি তোমার দায়িত্বটা কি পালন করতে পেরেছো আজকে সারাদিনে, বা তুমি যা নিলা সেইটার বিনিময়ে তোমার যা করার কথা তুমি কি করেছো। যদি না করে থাকো তাহলে মনে করবা যে তুমি যেটুকু নিয়েছো আজকে এটা তোমার জন্য হালাল না, আর তোমার আগামীকাল সকালবেলা তোমার দেয়। এখন আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের ঢাকা শহরের যে ওসিরা আছে বা যে ডিসিরা আছে, ডিসি তো
বা অ্যাসিস্ট্যান্ট তাদের যে ডিসিরা যারা আছে তাদের এলাকার মধ্যে তারা যদি নিজেরা নিজেদের কাছে প্রমিস করে যে আমি আমার এলাকার সমস্ত মানুষকে নিরাপত্তার দায়িত্ব আমার উপরে, সুতরাং আমি এদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি কি করতে পারি। প্রথম কথা হচ্ছে কি, আপনার নিরাপত্তার জন্য আপনার রিসোর্স দরকার, হুইচ ইজ পুলিশ মেম্বার। তারপরে দরকার কি, সেই সমস্ত জিনিস জানা যে আপনার কোথায় কোথায় আপনার নিরাপত্তাটা প্রয়োজন। যখন 15 দিন আগ থেকে একটা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সে যখন যে অ্যাসপিরেন্ট কি বলে পার্লামেন্টারি মেম্বার, সে যদি আপিল করে থাকে, সে যদি জানিয়ে থাকে, হতে পারে যে সে এতটাই আত্মবিশ্বাসী ছিল যে সে খুব সাধারণ মানুষ, তার উপরে কেউ আক্রমণ করবে না। কিন্তু সে ছিল একটা, অ্যাকচুয়ালি হি ওয়াজ এন আইটেম ফর দি ল্যাবরেটরি। তার উপরে আক্রমণ করে তার শত্রুরা বা তার পলিটিক্যাল শত্রুরা যেই থাকুক, তারা অ্যাকচুয়ালি জানতে চেয়েছে যে সে কতটুকু স্পার্ক ক্রিয়েট করতে পারে। এখন কিন্তু তারা বুঝে গেছে যে স্পার্ক ইজ টু হেভি টু হ্যান্ডেল, এবং এই ব্যাপারে প্রত্যেকটা ক্ষেত্রের উদাসীনতা আছে। এই যে মেজর সিদ্দিক একটা কথা বললো যে একটা থানা বা এলাকার ভিতরে তাদের কিছু জানা থাকা দরকার, যে একটা যদি অপরাধীর মানে একটা ঘটনা ঘটে থাকে, সাথে সাথে কিন্তু পুলিশ জেনে গেছে উইদিন মেবি 5-10 মিনিটস। জানার পরে দেখবেন প্রত্যেকটা পুলিশের এএসআই এর কাছে কিন্তু একটা করে সেট থাকে। রাস্তায় আপনি দেখেন, ঢাকা শহরে ঘুরেন, আর কি করে ওই কই মাইক ওয়ান অমুক, খালি কে তাদের বসরা কে কোন দিক দিয়ে যাচ্ছে শুধু সেটার খবর রাখে। ভাই, তাদেরকে এই সেটটা দেওয়া হয়েছে ওই অপরাধী, কোথাও অপরাধ হইলে সেই অপরাধের খবরটা আগে সব দিকে জানায় দেওয়ার জন্য। কিন্তু দেখবেন, জিজ্ঞেস করে দেখবেন তারা কি করতেছে, তারা কিন্তু আসলে তাদের বসদের চলাফেরা ঠিক মতো হচ্ছে কিনা, অমুক লোক অমুক দিক দিয়ে পাস করবে, সে করবে সে করবে। ভাই, পুলিশকে দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য, বসের রাস্তা পরিষ্কার করার জন্য না। এটা বসদের বোঝা উচিত। এখন তার বিবেককে আপনি জিজ্ঞেস করেন, এই যে কে মাসুদ না কে আছে নাকি সে, আমি ঠিক জানি না নামটাও ঠিক, হারুন, সাম হারুন, সে ডিসি ছিল। আমার পয়েন্ট, তারা শুধু খুঁজতেই আছে, অথচ চোখের সামনে দিয়ে কিন্তু মেরে চলে গেল। ব্যাপারটা হলো কি দেখেন আপা, আমি একটা কথা বলি, সেটা হলো একটা মানুষ যখন একটা দায়িত্ব পায়, এখানে সিকিউরিটিতে যারা থাকে তাদের ফার্স্ট কাজ হলো টেরেন অ্যানালাইসিস করা, তারপরে কাজ হলো পপুলেশন অ্যানালাইসিস করা, তারপর কাজ হলো হটস্পট বের করা। না, এখানে কি এটা প্রমাণ করে যে তারা জড়িত ছিল দেখে, গোয়েন্দা সংস্থা জড়িত ছিল দেখে, বা আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবে সংশ্লিষ্ট ছিল দেখে তারা, আপনি যখন একজন কেউ ব্যর্থ হয়, আমি আমার গায়ে যদি গুলি লাগে, আমার আত্মীয় স্বজন, আমি যদি মারা যাই, আমার আত্মীয় স্বজন কিন্তু সবাইকে প্রশ্ন করবে, এবং এটা তাদের দাবি, এটা তাদের যৌক্তিক দাবি। তো ঠিক আছে, আমি গুলি খেলাম, বাট অপরাধী পালিয়ে যায় কিভাবে? সুতরাং তার মানে তাদের অপরাধের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আমি আমি অনেক পুলিশ, আমি কয়েকদিন আগে আমি বিডিআর কমিশনে সাক্ষী দিতে গিয়েছিলাম একটা ব্যাপারে, এবং সেখানে আমি কয়েকটা এএসআই সাথে দেখেছি, এবং তারা তাদের যে কথা, আমার কাছে মনে হলো যে এরকম মানে একদর্শ মানে এএসআই বা এসআই থাকলে ঢাকা শহরে কোনো অপরাধ হইতে পারে না। কিন্তু সে কি করছে, সে কিন্তু একটা জাস্ট একটা এমন একটা জায়গায় তাকে ফেলে দেওয়া হয়েছে যে সেখানে শুধুমাত্র ওই এক সিকিউরিটি ডিটেইল, তার কোনো কাজ নেই। বললাম আপনারা কি করেন? বলে স্যার আমরা এই কমিশনকে পাহারা দিচ্ছি। অথচ তার ভিতরে যে স্পৃহা আমি দেখলাম, এই স্পৃহা কিন্তু, তো সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রের মানুষের যদি সে যদি দায়িত্বটা যখন তাকে দেওয়া হয়, এটাকে যদি সে দায়িত্ব না মনে করে, এটা তার ভাগ্য গড়ার সুযোগ মনে করে, তাহলে কিন্তু আসলে আমরা কিছুই পাবো না। আসলে মানুষের ক্ষোভ কিন্তু আরো একটা জায়গায়, সেটা হচ্ছে যে এই সমস্ত নিরাপত্তা বাহিনীর শিথিলতার কারণেই এই যত আমরা আওয়ামী লীগের পরে, এই যে 5ই আগস্টের পরে যেসব অপরাধীগুলি এসব নির্বিঘ্নে তারা পালিয়ে গেছে, এইটা হলো তাদের সবচেয়ে বড় ক্ষোভ। অথচ যে হাজার হাজার মানুষকে মেরে আমরা কিভাবে তাদেরকে নিরাপদে পালানোর সুযোগ করে দেই, একটা বিবেকবান মানুষ হিসেবে এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারি না, সেই যেই হোক না কেন। তো এটাই কিন্তু মানুষের ক্ষোভের কিন্তু প্রধান কারণ। এটা
আর হচ্ছে যে আপনি যখন কাজ করছেন না, আপনি ব্লেম করছেন যে আপনার সিস্টেমের মধ্যে আওয়ামী লীগের লোক আছে। আওয়ামী লীগের লোক যে থেকে থাকে, তাহলে আপনাকে তাকে সরাতে কে নিষেধ করছে? কেউ নিষেধ করছে? করতেছে না কেন তারা? এবং এই দেখেন, এই যে 1.5 বছর গেল, পুলিশের কোনো নতুন রিক্রুটমেন্ট নাই, তাদের কোনো ট্রেনিং নাই, এবং তারা ট্রমাটাইজড বিকজ তাদের 17 বছরের যে অপকর্মগুলি তারা করেছে, মানুষের উপর অত্যাচার করেছে। এই যে বিএনপির লাখো লাখো লোককে তারা ধরেছে, ধরার পরে এক ধরনের বাণিজ্য করেছে, অ্যারেস্টের বাণিজ্য। আমার বাসায় 2-3টা ছেলে লুকিয়ে ছিল বহুদিন, জানের ভয়ে, রাত্রে এসে থাকতো এখানে। এবং আমি জানি, বলে স্যার আমার 4টা ভাই, আমি বাধ্য হয়েছে তাদেরকে পাঠিয়ে দিতে। আর আমি স্যার এখন বাইরে প্রতিদিন স্যার আমার বাসায় হানা দেয় এদেরকে খোঁজার জন্য। এবং একে ধরলে কিছু না স্যার, বলে স্যার আমি 2বার অলরেডি 20,000 টাকা করে দিয়ে আসছি উত্তরা পশ্চিম থানায়, পূর্ব থানায়। এটাই ছিল ব্যবসা। মানুষ যে পুলিশের উপরে যে ক্ষোভ, এই ক্ষোভের কিন্তু কারণ এগুলি। মানুষ নিঃস্ব হয়ে গেছে। আমরা যারা আপনারা রাজনীতি করেন, আপনাদের এলাকার লোক, আপনারা নিজেরাই জানেন যে কি পরিমাণ মানুষ মানে তাদের উপর অত্যাচার করা হয়েছে 15টা বছর ধরে। সুতরাং এই সব ক্ষোভ কিন্তু আপনি তাদেরকে যদি অ্যাড্রেস না করে, এখন যদি আপনি এখন অপরাধীদেরকে কোলে তুলে নেন, তাহলে তো মানুষ এটা তো সহ্য করবে না, অসম্ভব ব্যাপার। এটা বিরাট বেইমানি তাদের সাফারিং এর প্রতি। এবং এই সব ক্ষোভ এক জায়গায় জমে গেছে। এই ইউনূস সাহেবকে এখন তার পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব না। অসংখ্য ধন্যবাদ। আমার কথা হচ্ছে সিকিউরিটি ফেইলিয়ারের কারণ। এবং আরেকটা জিনিস হলো, এগুলির কোনো জবাবদিহিতা নাই তো। আপনি যে কাউকে যে বলবেন যে আমার প্রথম আমার উচিত, আমি মনে করতাম যে প্রধান উপদেষ্টার কাজ স্বরাষ্ট্র উপদেষ্টাকে ডেকে প্রথমে জিজ্ঞেস করা যে হোয়াই ডিড ইউ ফেইল। এটাই তার প্রথম কাজ ছিল। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা গত 1.5 বছরে আমি জানি না কয়বার উনি ইউনূস সাহেবের কাছে গেছেন যে জানতে যে আমি স্যার পারছি না, আই নিড দিস। উনি যদি বলে যে স্যার আপনি এটা না দেন, তাহলে কিন্তু আমি দায়িত্ব পালন করতে পারবো না, আই হ্যাভ টু কুইট। আমি হলে তাই করতাম। আমি হয় ইউ গিভ মি দ্য ফ্রি হ্যান্ড টু হ্যান্ডেল ইট, অর ইউ গিভ মি দ্য পারমিশন টু ডু ইট, অর ইউ গিভ মি দ্য রিসোর্সেস, আদারওয়াইজ আই ক্যানট ডু দি জব। আমি এই কথা কোনোভাবে মেনে নিতে পারি না যে একজন উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা যেই যেখানে আছে, দে হোয়াই শুড দে ফেইল, তাদের প্রথম কথা হচ্ছে দে ওয়ান্ট। তো আপনার এই রোগ না সারা পর্যন্ত যত রাজনৈতিক সরকার আসুক না কেন, কিছুই হবে না। এই রোগ থেকেই যাবে, মানুষের ক্ষোভ কিন্তু আরো বাড়বে। স্যার আমি এখানে একটু এড করতে চাচ্ছি। আপনি থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি অনেক অ্যানালাইসিস করেছেন। আমি বোধহয় ভুল যাব, আপাকে আমি যেটা এক্সপ্রেস করেছিলাম, এখানে আরেকটা সম্ভাবনা রয়ে গেছে যে আমাদের এই পুরো প্রসেসের মধ্যে যতগুলো ভাঙচুর হয়েছে, যত হত্যাকাণ্ড হয়েছে, কিংবা সংসদে যে মানুষের আক্রমণ, এটি কিন্তু পরিকল্পিত বা প্ল্যানও থাকতে পারে আমি বলতে চাচ্ছি। এটা হতে পারে। সেটা তো আমি জিয়া হাসানকে প্রশ্ন করেছি যে উনি, আমি শুধু খুব বলবো না, এখানে পরিকল্পিত, পুরো জিনিসটাই যদি পরিকল্পিত, যারাই ওকে মেরেছে তাদের নিশ্চয়ই আরো পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার অংশ এটা যদি ডেলিভারিড পরিকল্পনা থেকে থাকে, তাহলে সেটি এই অল দি অ্যাকশনস এই পরিকল্পনার একটা অংশ। কারণ তাদের উদ্দেশ্য যদি এই হয় যে ডিলে দি ইলেকশন, অথবা ইলেকশনটাকে আপাতত বানচাল করা, অথবা ডিস্টেবিলাইজ করা, অথবা একটা বিপ্লবী সরকার আনা, অথবা এই সরকারকে ফেল করা, এইটি যদি ডেলিভারিড হয়ে থাকে, তাহলে আমি এটাকে উড়িয়ে দিচ্ছি না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি, মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছেও এই পয়েন্টে শুনতে চাই যে আসলে নির্বাচন বানচালের করার জন্য একটা গোষ্ঠী এটা করছে কিনা। আরেকটা জিনিস, আমরা যেরকম বিএনপিকে আগে কথায় কথায় চাঁদাবাজ বা এই ধরনের বক্তব্যই বেশি শুনতাম আর কি অন্যান্য রাজনৈতিক মানে নেতাদের থেকে, এখন হাদি মারা যাওয়ার পরে বা হাদিকে আক্রমণ করার পর থেকে বিএনপির উপরেই বেশি আঙুল তোলা হচ্ছে। বিএনপির আইনজীবী তাদেরকে ইয়ে করা হয়েছে, জামিন দিয়েছে। বিএনপির মির্জা আব্বাসের উপর আঙ্গুল তোলা হচ্ছে। মানে এখানে কি আসলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার চেষ্টা করার জন্য এগুলো করা হয়েছে? মানে সেটাও কি একটা গোষ্ঠীর ষড়যন্ত্র কিনা, এটাও শুনতে চাই। যে আর নির্বাচন বানচালের জন্য এগুলো করা হচ্ছে কিনা, সেটা নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই। আমি আপনার জায়গায় আসি। আমি বাংলাদেশের ডিআইজির সংখ্যা আছে অ্যারাউন্ড 200।
পুলিশ সুপারের সংখ্যা আছে অ্যারাউন্ড 700। পুলিশ সুপার যারা, এদের চাকরির বয়স অ্যারাউন্ড 20 ইয়ার্স, 20 বছর। আপনি একটা পুলিশ সুপারকে ডাকেন যে বিসিএস কোয়ালিফাই করে এই 20 বছর চাকরি করে আসছে, ওর কাছ থেকে জানেন না, ওকে আদৌ আপনাকে ইনকম্পিটেন্ট মনে হবে না, অযোগ্য মনে হবে না। আমাদের পুলিশ সার্ভিসে যারা আছে, আমি আপনাকে বললাম, এটা হচ্ছে পাটা নাচতে কোঠার জোরে। আপনি তার কাছ থেকে সার্ভিসটা কিভাবে চান? আপনি এখানে দ্বৈত শাসন বলে একটি শব্দ আছে, ডক্টর ইউনূস সব জায়গায় একটা দ্বৈত শাসনের ব্যবস্থা রাখছেন। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হলো মন্ত্রীর পদমর্যাদায়, আর উনার বাড়ির কাছের একটা মাল রাখছেন, মাল, নাম হলো খুদাবক, ওইটারে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উনার বিশেষ সহকারী। এই স্বরাষ্ট্র উপদেষ্টার একটা সিপাহী বদলি করার ক্ষমতা নাই। সব বদলি যা আছে সব করে খুদাবক। কথা বুঝছেন? মোশাররফ ভাই একটা বিএনপির কথা সময় বলি, আমি একটা কথা বলি, আপনি বিএনপির এই সময় কথাটা আপনি বললেন তো, শুনেন একটু স্টোরিটা উত্তরটা একটু, দিয়ে নেই, আপনার কাজে লাগবে। উত্তর দিয়ে, উত্তরটা দিয়ে দেই। ও আপনার যখন কথাই, এডিশনাল আপনার কথাকে, আইজিপি ছিল, আপনার কথার সমর্থনেই বলছি, আপনার কথার সমর্থনেই হ্যাঁ বলছি। আমি যদি সেই ওই জায়গায় থাকতাম না, আমি একটা সংবাদ হ্যাঁ, সম্মেলন করে এটা এক্সপোজ করে দিতাম, দিয়ে তারপরে চলে যেতাম। আপনার কথাই বলছি আমি। তো আই এগ্রি উইথ ইউ। এডিশনাল আইজিপি ছিল তখন প্রতিদিন সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত হারিস চৌধুরীর বাসায় বসে থাকতো। হারিস চৌধুরী রাত্রে 8টা, 8:30 পর্যন্ত অফিস করতেন। 8টার সময় গিয়ে দেখতেন খুদাবক্স বসা, রাইতে 11টা পর্যন্ত ড্রয়িং রুমে এসে কাপড় চোপড় সাইডে বসতেন, খুদাবক্স বসা আছেন। আইজিপি হওয়ার সময়ও এই লোক এইখানে বসে থাকতো হারিস চৌধুরীর গুলশানের বাসায়। আমি একদিন জিজ্ঞেস করছি, ভাই আইজিপির কোন কাজ করবো নাই, এখানে বসে থাকেন কেন? মানে পাওয়ার হাউসের কাছে বসে থাকবে। তো আমি আপনাকে বলছি যে এই জিনিসটা, এবং আমার প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বাড়ি ছাড়া উনি কাউকে, উনার চেনা জানা চট্টগ্রাম বাড়ি, এইটা হলো যোগ্যতা। তো আপনি, হ্যাঁ, ইয়াস, ব্রিগেডিয়ার সাহেব যেটা বলছেন, দ্যাট ক্যান বি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারতেন যে আমি এখানে একটা সিপাহীও আমার কথা শুনে না, আমি আলু টিপে দেখা মাত্র, আমার একমাত্র কাজ হচ্ছে ক্যামেরার সামনে যাওয়া আর আলু টিপে টিপে দেখা আলু সিদ্ধ হয়েছে কিনা মাংসের মধ্যে। তো এটা হচ্ছে যে আমি আপনাকে একটা ছোট্ট স্টোরি বলি, অনেক কাজে লাগবে। ডক্টর উসমান ফারুক স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কোনো ফাইল, উনার যে সচিব ছিলেন, শিক্ষা সচিব, তো শিক্ষা সচিব উনি লুক লাগাই রাখতেন যে প্রতিমন্ত্রী কখন বাইরে যায়, মানে ইয়েতে নাই, এই আপনার ফোনে নাই। ঠিক তখনই উনি বলতেন প্রতিমন্ত্রীর সিটে নাই মন্ত্রী, ফাইল পাঠাইতেন মন্ত্রীর কাছে, উসমান ফারুকের কাছে। তো আমাদের ডক্টর উসমান মিলন, এহসানুল হক মিলন, উনি একটা চিন্তা করলেন, আমি যেহেতু এখানে ফাইলে কোনো কিছুই করতে পারি না, ডেভেলপমেন্টও করতে পারি না, একটা ইউএন বদলিও করতে পারি না, একেবারে কন্ট্রাক্টারিও দিতে পারি না, হেল্পও করতে পারি না, কি করতে পারি? তো উনি কিছু বন্ধু বান্ধবকে জোগাড় করলেন এবং সাংবাদিক এদেরকে জিজ্ঞেস করলেন যে কিভাবে আমি যে একটা মন্ত্রী, আমার এক্সিস্টেন্স এটা প্রমাণ করার ব্যবস্থা কি? তো সবাই বললো যে বাংলাদেশে খুব নকল হয় কুমিল্লার দিকে, এই জায়গায় নকল হয়, নকলের হটস্পট গুলি উনি বের করলেন, বের করে উনি বেরিয়ে পড়লেন ক্যামেরা কয়েকটার সাথে, বন্ধু বান্ধব সাংবাদিক কিছুর সাথে নিয়ে, সিনিয়র সাংবাদিক, তখন হি ওয়াজ 46 জাস্ট, এইরকম 45-46 ইয়ার্স ফর এ পার্সন। তো উনি দেখা গেল উসমান ফারুক আর
ওসমান ফারুক আর কভার করতে পারে না, আর শুধু ও ফাইলই সই করে ক্লারিক্যাল জব করে, মানে কেরানির কাজ করে, আর মিলন সারা দেশে, ডক্টর মিলন সারা দেশে ইয়ে হয়ে গেল, হিরো হয়ে গেল। এখন আমার স্বরাষ্ট্র উপদেষ্টা দেখছে যে আমার কাজ কি, ক্যামেরার সামনে থাকা, দু একটা কথাবার্তা বলতে পারা ভদ্রলোক। আমার মনে হয় যে আমি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে, আমি এই কারণে আমি কোনো ব্লেম দিচ্ছি না যে এই ভদ্রলোকের নামে এই পর্যন্ত আমি কোনো ফাইন্যান্সিয়াল ডিসঅনেস্টির কোনো ব্লেম শুনি নাই জাহাঙ্গীর সাহেবের নামে। একটা লোকের নামে যদি এই সময়ে কোনো ফাইন্যান্সিয়াল ডিসঅনেস্টি রিপোর্ট না পাওয়া যায়, 70 মার্ক ওনার এইখানে। তো যাই, আমি আপনারা অনেক ক্যারিয়ার চাকরি করছেন, ক্যারিয়ার, তো সেই ক্ষেত্রে আমি বলছি যে এই ঘটনা, তো এখন আপনাকে আসুন আমরা জায়গাটাতে আছি। নির্বাচন সমস্ত কথা হচ্ছে, সিলেটি একটা প্রবাদ দিয়ে আমি ক্লোজ করে দেব, সেটা হচ্ছে যে ঘর নষ্ট বড় ভাই পাগল। ঘর নষ্ট বড় ভাই পাগল, মানে বড় ভাই পাগল না হলে, মানে বড় ভাই উন্মাদ না হলে, খারাপ না হলে, বা বড় ভাইয়ের মধ্যে দুষ্টামি না আসলে এই সংসার, যৌথ ফ্যামিলি ভাঙে না। কথা বুঝছেন? সবাইকে একত্র রাখতে পারে। আমাদের ডক্টর ইউনূস, আমি বলছি, হয় উনি ইনএফিশিয়েন্ট, এক্সট্রিমলি ইনএফিশিয়েন্ট, অথবা উনার নিজের মনের মধ্যে দুষ্টামি আছে। আর আজকে যেগুলো হয়, এই যে মুখে ভুয়া বলানো, এইগুলো কি ভাবে তারা অ্যারেঞ্জ করে, আপনি দেখবেন যে যতগুলি জঙ্গি আছে, জঙ্গিবাদের জন্য অ্যারেস্ট ছিল, সবগুলাকে ছেড়ে দিয়েছেন, সবগুলাকে উনি ছেড়ে দিয়েছেন। গেল ওয়ান, বললে বলবেন আমি তো ছাড়ি নাই, কোর্ট ছেড়েছে, না তা হয় নাই। তারপর উনি যতগুলি যতগুলা শীর্ষ সন্ত্রাসী আছে সবগুলো ছেড়েছেন। আপনাকে একটা কথা বলি, সাবের হোসেন চৌধুরী বাংলাদেশের গত 100 বছরের লিগ্যাল হিস্ট্রিতে একাধিক মামলার, খুনের মামলার আসামি, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কোনদিন জামিন পায় নাই। সাবের হোসেন চৌধুরী 6 খুনের মামলায় একদিনে 1 ঘন্টায় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, সিএমএম কোর্ট থেকে জামিন পেয়েছে। 3 ম্যাজিস্ট্রেট একত্রে বসে এক টেবিলে বসে সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়েছে। এবং কথা বলেছেন আসিফ নজরুল, কথা বলেছেন আমাদের চিফ অ্যাডভাইজার, নিজে কথা বলেছেন সিএমএম সাথে। সিএমএম রা কান্না করে বলছে যে স্যার, আমি সোর্স থেকে বলছি, স্যার আপনি লিগ্যাল হিস্ট্রিকে কলঙ্কিত করবেন না। আপনি স্যার, আমরা উনাকে আজকে পিজি হসপিটালে পাঠাই দেই, হাসপাতালে পাঠাই দেই, যে হাসপাতাল ওই হাসপাতালে পাঠাই দেই, উনি ওই হাসপাতালে থাকুক রাতে, কালকে সকালে উনি থেকে জজ কোর্ট থেকে জামিন নিয়ে সিঙ্গাপুর যাক, ব্যাংকক যাক, যে দেশে যাক, অথবা এবার কি আর যাক, যেখানে খুশি থাকুক। কারণ গত 100 বছরের লিগ্যাল হিস্ট্রিতে পাকিস্তান, বাংলাদেশ, ভারত উপমহাদেশের লিগ্যাল হিস্ট্রিতে একাধিক খুনের মামলার আসামিকে ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দেয় নাই। ডক্টর ইউনূস জামিন দিয়েছেন। আদালত বলবেন, আদালতের হিস্ট্রি শোনাবেন, দিস ইজ দ্য আদালতের হিস্ট্রি। তো এইখানে আমি আপনাকে বলছি, যা যা আছে, উনি জমিদার, আর উনার পুত্ররা, জমিদার পুত্রদের আস্ফালন নিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাচ্ছেন। উনি চাচ্ছেন এখন কোন একটা ইনসার্জেন্সি হোক, কেউ একটা বর্ডার অ্যাটাক করুক, বার্মা সেক্টর থেকে করুক, অথবা ইন্ডিয়ার কোথাও থেকে করুক, ঝামেলা বাঁধাক, এবং উনি এটা কি বলবে যে বাংলাদেশে স্টেট ইমার্জেন্সি লাগবে, আমার যে নির্বাচন বন্ধ করে দিলাম একবার। দিস ইজ দ্য সিম্পল গেম। এটা মানুষ বুঝে না মনে করতেন। আপনি দেখেন এই যে সবগুলি, এই যে আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানি, দেখেন পরশুদিন রাত্রে এই যে শাহবাগে বক্তৃতা করতেছে, মোস্ট ওয়ান্টেড পারসন। তো এটা আসতো কিভাবে? আইন শৃঙ্খলা বাহিনী ওইখানে ছিল না। মানে আমি আপনাকে কথাটা বলতেছি, আমরা, আমার বয়সটা 62, কিন্তু এই যে বিএনপির আইনজীবী যে ইয়েকে মুক্তি দিল, ফয়সাল, বিএনপির আইনজীবী, আপনার বিএনপির আইনজীবী না, বিএনপির আইনজীবীর বাপের ক্ষমতা আছে কাউকে ছাড়াবে? আপনি বলেন।
গভর্নমেন্ট না চাইলে। আচ্ছা, এখন এত কথা বলছেন, এই ছেলে ছাত্রলীগের এই ছেলে 1 মাস ধরে ওদের সাথে ঘোরাফেরা করে কিভাবে, ওদের সাথে ঘুরে কিভাবে, কিন্তু এখানে এই আপনাদের এনসিপির নেত্রী আবার পোলাপানার নীলুফার মনি হাদিয়াদের বলছেন যে সাথে ঘুরে শিশির কিভাবে? মনি দিয়েছে, শিশির মনির সহযোগী ছিল, মানে এই মামলায় শিশির আরে ভাই, মনির সহযোগী বাদ দেন, আমি বলছি যে আপনি এই যে এই কিলার শুটার ওদের সাথে 1 মাস ধরে ঘুরতেছে কিভাবে? মানে হি ট্রান্সফর্ম ছাত্রলীগ থেকে আইসা বলছে যে আমরা তো ওইখানে ছিলাম, কৌশলগত কারণে এখন এনসিপি হয়ে গেছে, অথবা এখন শিবির হয়ে গেছে, অথবা এখন এই ইনকিলাব মঞ্চ হয়ে গেছে, আমাদেরকে তোমরা সাথে নাও। 1 মাস ধরে ঘুরতেছে। আপনি দেখেন ইনকিলাব মঞ্চের ওই যে লাইব্রেরিতে বসে আড্ডা দিচ্ছে, বিভিন্ন জায়গায় ছবি আছে। এখন ছাত্রলীগ হবে কেন? এখন ছাত্রলীগ কেন? ও মারবার 1 মাস আগে থেকে তো ইনকিলাব মঞ্চ এবং ওদের সাথে ছিল, ঘুরছিল। এখন আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচন পেছানোর জন্য এটা ইউনুসেরই একটা গেম। এইগুলো সব নির্বাচন পেছানোর গেম। আমি আরেকটা কথা বলি, ডিজিএফআই এর কোন রিপোর্ট কিন্তু ডিজিএফআই কিন্তু ইয়ার আর্মি চিফের আন্ডারে না। ডিজিএফআই চিফকে আর্মি চিফ ক্লোজ করতে পারেন না, ডিজিএফআই চিফকে আর্মি চিফ বদলি করতে পারেন না। আপনি দেখবেন 96 ব্যর্থ অভ্যুত্থান, জেনারেল মতিনের একটা বই লেখা আছে, বিশাল বড় বই, এবং ওইখানে আর্মি অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে অনেক কিছু লেখা আছে ভিতরে, ইনসাইড আর্মি অ্যাডমিনিস্ট্রেশন। মিলিটারি সেক্রেটারিদেরকে জি, এটা it does not exist anymore. আপনি যেটা বলছেন that does not exist, and now situation is different. এমএসপি দেরকে তো আর্মি চিফ বদলি করতে পারেন না, সবই আর্মি চিফ করতে পারে এখন সবই করতে পারে, উনিই করতে পারে। আপনি শুনেন, আমি বলছি যেটা বলি এটা শুনেন, এটা হলো আপনি যেটা বলছেন এটা কিতাবের কথা। কিতাব is not followed here, okay? Just know this much, that's all. এর থেকে বেশি এক্সপ্লেইন করতে প্লিজ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমি মনে করি যে একটা এফিশিয়েন্ট চিফ অ্যাডভাইজার হইতে 3 মাস বুঝতে হয়, 3 মাস অ্যাডমিনিস্ট্রেশন বুঝে, 3 মাসে 100 ডেজে 100 ডেজে এটা বুঝতে পারে। 100 ডেজে একজন প্রাইম মিনিস্টার অ্যাডমিনিস্ট্রেশন বুঝে যান সবকিছু। যেটা ডক্টর ইউনূস আজকে বলছেন বিদায় নিতে আসি নাই, দিতে আসছি, অঙ্গীকার করতে আসছি, ওই অঙ্গীকার যার সাথে হয় না ওর 70 হবে না, যার 15 মাসে হয় নাই এর 1500 মাসেও হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। আমি মেজর সিদ্দিক আপনার কাছেই শুনতে চাই যে এই যে নির্বাচনের বানচালের প্রসঙ্গটা আপনি উঠিয়েছেন, আসলে একটা নীল নকশা তৈরি করা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে তফসিল ঘোষণার সাথে সাথেই আসলে হাদির উপরে মানে এই ধরনের ঘটনা এরপর থেকে কিন্তু বাংলাদেশে লেগে আছে একটার পর একটা, এবং আমরা শুধু হাদের দিকে মনোযোগ দিচ্ছি, হাদির আড়ালে কিন্তু আরো অনেক কিছু ঘটছে। যেমন এই যে পুড়িয়ে মারার পরে আসলে পোড়ানো হয়েছে, এবং ধর্মকে ইস্যু করে করা হয়েছে। 1 মিনিট আমি ক্ষমা চাই, 1টা মিনিট শুনেন। আপনি মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক আব্দুল করিম খন্দকার, নোন একে খন্দকার মারা গেছেন, কোনো কথা শুনছেন কোথাও? কোনো গভর্নমেন্ট কোনো আলোচনা শুনছেন? 6 জন শান্তিরক্ষী বাহিনীর 6 জন সেনা মারা গেছে, এদের লাশ রিসিভ করা হয়েছে, কোনো আলোচনা দেখছেন? বাংলাদেশে আর কেউ নাই? ওই 6 জন শান্তিরক্ষী আমার বাংলাদেশের সন্তান না, আমার আর্মির সন্তান না, সেনাবাহিনীর সন্তান না? একে খন্দকার আমার উপসর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ অনুষ্ঠানে একমাত্র হাজির বাংলাদেশি অফিসার আমার সন্তান না? আমার বাংলাদেশের গৌরবান্বিত সন্তান না? আপনি একদিকে ঠেলে দিতে চান দেশকে, খুব খারাপ হবে এগুলি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি সিদ্দিক, মেজর সিদ্দিক প্লিজ আপনার বিশ্লেষণ শুনতে চাই। জি ধন্যবাদ। আরো ঘটনা ঘটছে, এগুলোর কোনো সামনে আসছে না, যেটা একটা উল্লেখ করে প্রয়োজন। এখানে একটি কৌশলগত দিক ফুটে উঠেছে। আমি মোশাররফ সাহেব যা বলেছে, ব্রিগেডিয়ার জিয়া যা বলেছেন, আমি সবার সাথেই কিছুটা একমত কিছুটা দ্বিমত। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে এই জুলাই যুদ্ধের পরে নির্বাচনের শিডিউল ঘোষণা ছিল সবচেয়ে বেশি প্রত্যাশিত বিষয়, একটা রোডম্যাপ।
এই রোড ম্যাপ 11 তারিখ দেওয়া হয়েছে, 12 তারিখ থেকে ডিস্টেবিলাইজ হয়ে গেছে। আমি 12 তারিখেই টকশোতে বলেছিলাম যে একটা মৃত্যু জাতিকে ডিস্টেবিলাইজ করতে পারে। এরপরে 3 দিন পরে বলেছি, আজকে আমি বলছি যে জাতিকে, দেশকে, সোসাইটিকে, পলিটিক্সকে ডিস্টেবিলাইজ করার জন্য এই ষড়যন্ত্র হতে পারে। আই এম নট সেইং ষড়যন্ত্র হচ্ছে। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, জাতিটাকে রক্ষা করার জন্য এই জুলাইয়ের যে স্পিরিট, যে হাদি জুলাইয়ের স্পিরিট ধারণ করেছিল, এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আমরা যাতে একটি নির্বাচন, একটি ক্রেডিবল নির্বাচন করতে পারি, তার জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজটা হলো এই সরকারের যে সিকিউরিটি অ্যালার্টনেস 7 টাইমস বাড়িয়ে দেওয়া। এই যে 1 টাইম 2 টাইম না, 7 টাইমস বাড়িয়ে দেওয়া। কারণ আজকে হাদি গেছে, কালকে ব্রিগেডিয়ার জিয়া যেতে পারে, পরশুদিন মোশাররফ সাহেব যেতে পারে, এরপরের দিন মেজর সিদ্দিক যেতে পারে। সুতরাং আমি রিকোয়েস্ট করব, আমার এটি স্পেকুলেশন, আমার একটি রিকোয়েস্ট জাতির স্বার্থে, এই দেশের স্বার্থে, এই অভাগিনী জাতির স্বার্থে, যাতে করে এই আমার মাতৃভূমির জন্য সিকিউরিটি সিস্টেম যেটা স্ট্র্যাটেজিক্যালি, লোকালি এবং ইন্টারন্যাশনালি এটাকে স্টেপ আপ করাতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, অনেক ধন্যবাদ। আপনি নির্বাচনের কথা কিছু বললেন না, যে নির্বাচন অনেকেই বলছে যে জাতীয় সরকার হতে পারে, নির্বাচন বানচাল হতে পারে, অনেক ধরনের ষড়যন্ত্র হতে পারে, এরকম কোনো কিছু আপনার মনে হয়? নির্বাচন যদি এইভাবে চলতে থাকে, অর্থাৎ একটার পর একটা যদি কিলিং, যে টার্গেট কিলিং হতে থাকে, তাহলে সমাজটা, রাজনীতিটা, দেশটা ডিস্টেবিলাইজ হয়ে যাবে। সুতরাং তখন নতুন করে স্ট্র্যাটেজি আসবে, নির্বাচন পিছিয়ে দেন কিংবা আরেকটি সরকার করেন। সুতরাং এগুলো চলবে না। সরকারকে সঠিকভাবে আরো শক্ত হাতে হাল ধরে আমাদের প্রত্যাশিত যে নির্বাচন ফেব্রুয়ারিতে, 12ই ফেব্রুয়ারিতে যে শিডিউল ঘোষণা হয়েছে, সেই নির্বাচনটুকু এটি জাতির জন্য নতুন না। আমরা বারবার নির্বাচন করেছি 90 থেকে। সুতরাং আজকে 40 বছরে এসে বা সামথিং লাইক 36 ইয়ার্সে এসে আমরা একটি সুষ্ঠু, একটি ক্রেডিবল, একটি ইম্পার্শিয়াল, একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমরা একটা নির্বাচন চাই। আর যত ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র বানচাল হবে যদি সিকিউরিটি সিস্টেম বা আমাদের যে ব্যক্তি এবং জান এবং মালের নিরাপত্তা যখন আপগ্রেড করা হবে, মানুষগুলোকে নিরাপত্তা দেওয়া হবে, সিস্টেম যখন আপগ্রেড হবে, অর্থাৎ আমরা যখন জাতীয় স্বার্থের দিকে লক্ষ্য রাখবো, তখন নির্বাচনটা হবে। এটি আমি দারুণভাবে প্রত্যাশা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। আপনার আসলে একটি ব্যক্তির সাথে নামের এত মিল, জিয়াউল হাসান আর জিয়াউল আহসান। না, আহসান না, হাসান। আমি হাসান, নট আহসান। মানে আরেকজনের নাম আর কি আহসান। হ্যাঁ হ্যাঁ, রাইট। আমি একটা ব্যাপার আপনি উল্লেখ করলেন, আমি খুব অবাক হলাম আর কি। সেটা হচ্ছে যে মিস্টার তারেক জিয়া যে আজ ফেরত আসছেন 25 তারিখে, এটার ব্যাপারে আনন্দবাজার পত্রিকা একটা রিপোর্ট বের করেছে যে ফাইনালি জনাব তারেক লেখছে খালেদা জিয়ার পুত্র ভারতের সমর্থন এবং মুক্তিযুদ্ধকে পুঁজি করেই দেশে ফিরছেন। তো এই ব্যাপারটা অনেকে বলছে এটা ফেক নিউজ, আবার কেউ বলছে যে না, এটা নিউজটা ঠিকই আছে। তো এটা কি মানে তারেক সাহেবকে কি আরো ডেমোনাইজড করার জন্য কি এটা করা হলো? এই রিপোর্টটা তারা দিল ইচ্ছা করে নাকি? মানে এটা আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওনার একজন সিকিউরিটি রাখা হয়েছে, তাকে নিয়ে ওনার মানে সিকিউরিটি পার্সন, ওই ব্যক্তিটাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। কালকেও আমাদের না, আমি ওই ভিতর ওই ব্যাপার আমি বলি আপনাকে। প্রথম কথা হলো যে আমি ব্রিগেডিয়ার শামসকে খুব ভালো, সেখানে নাকি রয়ের সাথে একটা সম্পর্কিত আছে ওনার বইয়ের, যাকে আমি I don't accept it because I know this officer, he was my direct student. হ্যাঁ, আমি তাকে ডাইরেক্ট স্টুডেন্ট পেয়েছি এবং আমি 1 বছর মানে এই দিকে অনেকে হিসাব মিলাচ্ছে আর কি এই দিক থেকে। না, আমার কথাটা হচ্ছে যে শামস তার হি ইজ ক্যাপেবল অফ ডুইং হিজ ডিউটি এবং তার ব্যক্তিগত জীবন। আসলে হয়েছে কি, আমরা যখন কোনো কিছু চেয়ে বা আশা করি পাই না, তখন কিন্তু আমরা মানুষের সবচেয়ে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে একটা খুবই নোংরা আলোচনা শুরু করি। এইটা হলো আমাদের এখন একটা মানে একটা বৈশিষ্ট্য হয়ে গেছে
যে আমি কিছু পেলাম না, সুতরাং আমি তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথাবার্তা শুরু করি। দিস শোজ অ্যাকচুয়ালি কত আগলি টাইপ অফ পিপল উই আর। মানে আমরা একটা মানুষের ব্যক্তিগত লাইফ নিয়ে অহেতুক, মানে প্রথম কথা, এটা সত্য হোক আর মিথ্যা হোক, ভাই এটা তো মুসলমান হলে তো মুসলমানের একটা ধর্ম যে আপনি যদি কারো কোনো দোষ জেনেও থাকেন, আল্লাহ বলেন যে তুমি এটা গোপন রাখো এবং তুমি দরকার হলে তাকে গোপনে বলো, তাহলে আল্লাহ তোমার দোষও গোপনে রেখে দিবেন বা জানাবেন না, অথবা তোমার বিচার দিনে তুমি এটা উল্লেখ করবেন না। তো এর মাধ্যমে কিন্তু একটা জিনিস খুবই স্পষ্ট বার্তা, সেটা হচ্ছে যে আমরা এতটাই নোংরা হয়ে গেছি জাতি হিসাবে, শিক্ষিত মানুষরা যখন এই সমস্ত কাজ করে একজন আরেকজনকে ছোট করার জন্য, এটা খুবই দুঃখজনক। এবং তখন মনে হয় না আসলে সমাজ আসলেই পচে গেছে। কিন্তু আমি যে বিষয়টা আপনার কাছে উত্থাপিত করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তারেক সাহেবকে, এমনিতেই তো একটা হলো যে বিএনপি বড় দল, তারেক সাহেব এই দলের নেতা, সুতরাং তার কথাবার্তা, তার এক্সপ্রেশন, তার প্রত্যেকটা বাক্যের ভিতরে কিন্তু অনেক কিছু মিনিং ক্যারি করার কথা। এবং তার সম্বন্ধে অনেক দেখবেন মিডিয়া ঠিক লিখবে, কিছু মিডিয়া লিখবে অতিরঞ্জিত করবে, কিছু জিনিস সে বাঁকা করে লিখবে, এটা কিন্তু মিডিয়ার কাজ। বাট আমি যতটুকু জানি যে মিডিয়ার ব্যাপারে একজন সেলিব্রিটি, যে সে রাজনৈতিক নেতা হোক আর যেই হোক, তার কাজ হলো ইউ স্পিক হোয়াট ইউ ওয়ান্ট টু স্পিক, নট হোয়াট দ্য প্রেস ওয়ান্ট ইউ টু সে। তো এই কথাটা যদি উনি মনে রেখে যদি কাজ করেন, আমার মনে হয় এই সমস্ত যে সমস্ত পয়েন্ট তার এগেনস্টে এসছে, যে ভারতের সাথে উনি চুক্তি করছে বা কি করছে না করছে, সেটা তার আগামীর কর্মগায়, এই ব্যাপারটা আমার মনে হয় একটু আলোচনা করলে ভালো হতো। মোশাররফ সাহেব হয়তো এটার উপরে কোনো বক্তব্য দিতে পারতেন। সিদ্দিক, কিছু বলতে চাও? স্যার আমি একটু বলতে চাই স্যার। আপা, আমি কি 2 মিনিট বলতে পারি এটার উপরে? ইটস এ বার্নিং ইস্যু। সো প্রথমত ব্রিগেডিয়ার জেনারেল শামস খুব কনফিডেন্টলি এবং একজন কম্পিটেন্ট অফিসার হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর উনি কাজ করছেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি জেনে বুঝে শুনে দেখে কাজের মাধ্যমেই তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আর এখানে তার ব্যক্তিগত বিষয়টা, এটি একটি, আমি ব্রিগেডিয়ার জিয়া স্যার যেটা বললেন, আমি এই যে ব্যক্তিগত বিষয়টাকে টেনে আনা, এটি খুবই নিম্নমানের জিনিস, এটা আমি এন্ডোর্স করছি না। 1, 2, এবার আসেন ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিতে ভারতের পত্রিকা যা বলে, শেরেবাংলা একে ফজলুল হক বলেছিলেন যে আমার বিরুদ্ধে যদি সমালোচনা হয় কোনো অ্যাকশনে, ধরে নিবা আমি বাংলাদেশের জন্য ভালো কিছু করছি, আর যদি কিছু না বলে আমার প্রশংসা করা হয়, ধরে নিবা আমি বাংলাদেশের ক্ষতি করছি। সুতরাং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আশা নিয়ে এই পত্রিকা লাস্ট মুহূর্তে যা বলল, এইখানে এই পুরো বিষয়টাকে আমরা ধরে নিচ্ছি যে এটা প্রপাগান্ডা। আর ভারত তার যথাযথ ওই 15 বছরের দুষ্কর্ম বা দুষ্টামির ফসল কিন্তু 5ই আগস্টে পেয়েছে। তারা কিছুই করতে পারে নাই, এই জনতা, এই জেনজিদের সামনে তারা কিচ্ছু করতে পারে নাই। ধারণা করা হয় এই 5 এবং 6, 7 এই 5 দিনে অন্তত 10 লক্ষ ভেঙে গেছে। সুতরাং মনে রাখতে হবে যে আমাদের নিজের পায়ে আমাদের দাঁড়াতে হবে। আমাদের বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ভালো। স্যার যেটা বললো, যে হাদি যেটা বললো, যে বিএনপিকে ঠেলে দেওয়া যাবে না, বিএনপিকে আওয়ামী লীগের মতো ফেসিস্ট বানানোর প্রক্রিয়া করা যাবে না। বিএনপি একটি জাতীয়তাবাদী দল, এই জাতির স্বার্থে সাথে কাজ করবে, এবং এইখানে মুখ্য ভূমিকা পালন করবেন তিনি। এবং ইট হ্যাজ বিন টেস্টেড, ইট হ্যাজ বিন প্রুভেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জাতির স্বার্থে, এই দেশের স্বার্থে, মানুষের স্বার্থে তিনি কাজ করবেন, এবং ভবিষ্যতে এটির সময় বলে দিবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ আপনাকে। আমার কথা হচ্ছে যে তারেক রহমান গত 17 বছর নিরবিচ্ছিন্নভাবে দেশকে নিয়ে ভাবনা চিন্তার সুযোগ পেয়েছেন, এবং বহুবিধ মানুষের, জাতীয় আন্তর্জাতিক বহু বুদ্ধিজীবী, বহু জ্ঞানী মানুষের সহচর্যে ওদের পরামর্শ গ্রহণের সুযোগ পেয়েছেন। আমার কথা হচ্ছে যে তার দ্বারা একটা
ইনক্লুসিভ পলিটিক্স, যেটা বেগম খালেদা জিয়া 2016 সালে বলেছিলেন যে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি নির্মাণ করতে চাই। আমার এখানে এবং তারেক রহমান 2025 এসে বললেন যে আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই তাহলে সেইখানে বিশ্বাসী অবিশ্বাসী সকল মানুষের নাগরিক অধিকার সমান থাকবে এবং একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে বিএনপি কাজ করবে। আমি সেই ক্ষেত্রে আরো মনে করি যে জিয়াউর রহমান যেটা শুরু করেছিলেন যে আমরা সামাজিক একটা ন্যায় বিচার ভিত্তিক সুসংযুক্ত সমাজ, একটা সমতা ভিত্তিক সমাজ, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন 5 তারিখের পরে আমরা একটা মেধাভিত্তিক সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমি মনে করি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এই যে তিনজনের সম্মিলিত যে দার্শনিক যে রাষ্ট্র দর্শন আছে, এটাকে নিয়ে যদি তারেক রহমান এগোন এবং আমরা মনে করি সবাই আমরা যারা তার সে একজন কর্মী মনে করি নিজেদেরকে, আমরা যদি নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করি তাহলে বাংলাদেশে কোথাও ছোট বড় মাঝারি শামীম ওসমান, শেখ হাসিনার মতো শামীম ওসমান তৈরি হবে না। শেখ হাসিনা শামীম ওসমান তৈরি করেছিলেন এবং এই